ওকে, তাহলে আমরা আজকের পোর্শনটা শুরু করি। ডাটাবেস সিকিউরিটি ভেরি 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 মাচ ইম্পর্ট্যান্ট একটা টপিক, ডাটাবেস সিকিউরিটি। কেননা আমাদের আমরা মূলত যেসব প্রজেক্ট করি বা কাজ করি, অ্যাপ্লিকেশন তৈরি করি এখনকার দিনে, সেগুলোর সাথে প্রায় সবগুলোর সাথে ওতপ্রোতভাবে ডাটাবেস জড়িত, এবং ডাটাবেসের সিকিউরিটিটা হচ্ছে খুব সহজেই এটার মানে ব্রিচিং করা যায়। সুতরাং ওখান থেকে দেখি আমরা আসলে প্রথমে একটু দেখি কী কী জিনিস শিখবো। ছোট্ট ভাষা যে একটু ডাটাবেস সিকিউরিটিগুলো কী জিনিস, সেগুলো কীভাবে মেজার করে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অল্প কিছু বলবো, কারণ তোমরা ডাটাবেসের অলরেডি 2টা কোর্স করে ফেলছো, তাই এটা নিয়ে কিছু বলবো না। রিলেশনাল ডাটাবেস সিস্টেম বা ডিএমএস, এটার পরপরই আমরা চলে যাব হচ্ছে এসকিউএল ইনজেকশন অ্যাটাক। রিলেশনালটা একটু দেখাতে হবে, কারণ হচ্ছে এটা উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। আচ্ছা, দেন হচ্ছে ডাটাবেসে অ্যাক্সেস কন্ট্রোল কীভাবে নেওয়া যায় বা এটা কাজ করে। দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইনফারেন্সগুলো আমরা দেখব কীভাবে ইনফারেন্স হয় বা করে। তারপরে একটু ছোট্ট আকারে থাকবে ডাটাবেসের এনক্রিপশন। এই হচ্ছে আপাতত জিনিস। আর ক্লাউড কম্পিউটিং, এটা হালকা করে আমরা বলবো। তো চলে যাই আমাদের পরের অংশে। আচ্ছা, তো প্রথমে আসি যে নিড, কেন আসলে এই জিনিসগুলো করব। তো বেসিক্যালি যে কথাটা চলে আসে, যে একটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা, যে ইমব্যালেন্স বিটুইন মডার্ন ডাটাবেস সিস্টেম অ্যান্ড সিকিউরিটি টেকনিক্স। যে আমাদের যে মডার্ন যে ডাটাবেস সিস্টেম আছে, সেটা এখন গ্র্যাজুয়ালি খুবই কমপ্লেক্স হচ্ছে। বিশেষ করে ধরো এখন আমাদের নর্মাল এই রিলেশনাল ডাটাবেস সিস্টেম থেকে বের হয়ে এখন নোএসকিউএল বা হচ্ছে গ্রাফ ডাটাবেস, হ্যাঁ, বা এ ধরনের আরও অনেক কমপ্লেক্স সিস্টেমে চলে যাচ্ছে। হাউএভার সেই হিসাবে কিন্তু সিকিউরিটি মেজারমেন্টগুলো ওভাবে তৈরি হচ্ছে না, যে এইটার সিকিউরিটি কী, বা হচ্ছে ডাটাবেস সিস্টেমকে, ম্যানেজমেন্ট সিস্টেমকে ইউজার ফ্রেন্ডলি করতে গিয়ে এটাকে কি করা হচ্ছে, যে আমাদের সিকিউরিটিটাকে অ্যাভয়েড করতেছি, বা আমরা সিকিউরিটিটাকে একটু বাইপাস করার চেষ্টা করতেছি। দেয়ার ফর আমার ডাটা ব্রিচিংয়ের সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এখন লার্জ স্কেল ডাটাবেস সিস্টেম যেগুলো, এগুলোর উপর ডাটা মাইনিংয়ের জন্য বা ধরো বড় অ্যাপ্লিকেশন চালানোর জন্য ডাটাগুলোকে অনেকভাবে মানে ইজি স্ট্রাকচারিং করতেছে। এতে করে আমাদের সিকিউরিটির থ্রেট বাড়তেছে। আচ্ছা, দেন আসবে যে ইন্টারাকশন অফ এসকিউএল অ্যান্ড উইথ ওয়েব সার্ভিস থ্রু এইচটিটিপি। আচ্ছা, আমরা তো জানি যে আমাদের একটা এই ডাটাবেস বলা মানেই হচ্ছে আমাদের একটা ওয়েব সার্ভিস থাকবে, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্যই ডাটাবেসটা মূলত থাকে। তো যখন এইটা কানেকশনটা হয়, এই ওয়েব সার্ভিসের সাথে কানেকশন হয় কি এইচটিটিপি প্রোটোকল দিয়ে। তোমরা ওয়েব টেকনোলজি পড়ছো, সুতরাং এইচটিটিপি প্রোটোকল কি, এটার কাজ কি, এগুলো তোমরা জানো। তার মানে কি হচ্ছে, ডাটাবেসের কি আছে, একটা সফিস্টিকেটেড প্রোটোকল আছে এসকিউএল, তাই না? সো এই এসকিউএলটা কি করে, যেমন হচ্ছে ওয়েব সার্ভিসের সাথে ইন্টারাক্ট করে কীভাবে, এইচটিটিপি প্রোটোকল দিয়ে। তো এই যে এসকিউএলটা, এই এসকিউএলটা ধরো হচ্ছে কি বলে, মানে খুব কমন এসকিউএল, সারা পৃথিবীর মানুষ যে কেউ খুব সহজেই জানে যে এসকিউএলগুলো আসলে কী, এবং মোর দ্যান দ্যাট যে এসকিউএলের প্যাটার্নগুলো অলমোস্ট সেম। সুতরাং কি করতে পারে, যে এইচটিটিপি দিয়ে যে ইন্টারাকশানটা হচ্ছে, সেই ইন্টারাকশানের মধ্যে কোনোভাবে এটাকে একটা ডাটা ব্রিচিং করা বা একটা সিকিউরিটি ভালনারেবিলিটি ক্রিয়েট করা খুব সহজ। দেন আমার যে পয়েন্টটা চলে আসে সেটা হচ্ছে যে মিসম্যাচ বিটুইন রিকোয়ারমেন্টস অ্যান্ড ক্যাপাবিলিটিস। আচ্ছা, তো এইটা একটা জিনিস, যে আমাদের ধরো অর্গানাইজেশনগুলোতে সিকিউরিটি এক্সপার্ট খুব কম লোক থাকে। এখনও
অর্গানাইজেশনগুলো সিকিউরিটি এক্সপার্টিসদেরকে হায়ার করতেছে না, যেটা একটা থ্রেটের কারণ। যে কারণে কি হচ্ছে, আমাদের মিসম্যাচ হচ্ছে, যে আমার হয়তো এই রিকোয়ারমেন্ট লাগবে কিন্তু সেই ধরনের আমার ক্যাপাবিলিটি নেই, বা এই সিকিউরিটি মেজারমেন্ট করার জন্য বা আদৌ একটা সিকিউরিটি থ্রেটকে মডেল করার জন্য হচ্ছে আমাদের ওই ধরনের ক্যাপাবল হিউম্যান রিসোর্স নাই। দেয়ারফর যে আমরা যখন ডাটাবেজ নিয়ে কাজ করতেছি বা হচ্ছে একটা সিস্টেম তৈরি করছি, সেটার এই যে অ্যাভেলেবিলিটি, পারফরমেন্স, কারেক্টনেস, এই জিনিসগুলো ডাটাবেজের এনশিওর হচ্ছে না। ওকে, আর আরেকটা হচ্ছে হেটেরোজেনিয়াস মিক্সচার অফ ডাটাবেস প্ল্যাটফর্মস। তার মানে আমাদের হচ্ছে এই যে বিভিন্ন ধরনের, ধরো আমাদের কি হয় এখন, আমরা অনেক কিছুর সাথে ইন্টারাকশন করি, সেটা এপিআই এর মাধ্যমে হোক বা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ সলিউশনের মধ্যে হোক। যেমন ধরো আমাদের ওরাকল আছে, আইবিএম এর ডিবি2 আছে, মাইক্রোসফটের আছে, সাইবেস আছে, ইনফরমিক্স আছে, এই ধরনের ডাটাবেস প্ল্যাটফর্ম আছে। সেগুলোর সাথে আবার কারা যুক্ত হচ্ছে, ধরো একই জিনিস ওরাকল সিস্টেমে হচ্ছে, বা ই বিজনেস বা এসএপি, সিবেল, এই ধরনের প্ল্যাটফর্ম, এন্টারপ্রাইজ লেভেলের প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হচ্ছে। এবং কি অপারেটিং সিস্টেমেও অনেক ভ্যারিয়েশন আছে, ঠিক আছে। তো এই যে এত রকম প্ল্যাটফর্মগুলো যখন আমাদের এক জায়গায় হচ্ছে, যেমন ধরো তুমি হয়তো, আমি ওরাকল ডাটাবেস ইউজ করলাম, সে আমি আমার প্রোগ্রামিং জাভা ইউজ না করে হয়তো আমি পিএইচপি দিয়ে করলাম, সেটা আবার হয়তো আমি ধরো একটা লিনাক্স সার্ভারে না করে উইন্ডোজ সার্ভারে করলাম। তো এখানে আবার আমি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেভেলে হচ্ছে আমি হয়তো ধরো অন্য একটা এসএপির একটা মডেলগুলো ইউজ করছি। তো এই যে হেটেরোজেনিয়াস মিক্সচার হচ্ছে ডাটা প্ল্যাটফর্মের সাথে, তো এতে করে কি হচ্ছে যে আসলে আমাদের সিকিউরিটি থ্রেট বাড়তেছে। কেন? কারণ যেমন ধরো যখন ওরাকলের যে ডাটাবেস নিয়ে তৈরি করছে, ওরা এটাকে ওইটা মাথায় রেখে করছে যে এটা হচ্ছে, যেহেতু ওরাকল হচ্ছে সান জাভার প্রোডাক্ট, তো এটা হচ্ছে জাভা বেসড অ্যাপ্লিকেশনের সাথে এমবেড হবে। তারপরে হচ্ছে এটা এই ধরনের প্ল্যাটফর্মে বেশি চলবে, যেহেতু ওপেন সোর্স বা লিনাক্স প্ল্যাটফর্মে চলবে বা উইন্ডোজ প্ল্যাটফর্মে চলবে, বা হচ্ছে এটা এই ধরনের এই ওরাকলের যে এন্টারপ্রাইজ এডিশন আছে, সেই এডিশনের যে ফিচারগুলো আছে সেইটার সাথে সেইগুলো ইউজ করবে। তো কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমার হচ্ছে ওই কারো হচ্ছে এইটা লিমিটেশন, কারো হচ্ছে একটা এমবেডেড সিস্টেম আছে, কারো হচ্ছে অন্য কিছু, বা নতুন একটা মডিউল অ্যাড করতেছে, বা কেউ হচ্ছে নতুন একটা ফিচারে বসাচ্ছে, যোগ করতেছে। তো এগুলা করতে গিয়ে কি হয়, বা নতুন ধরো একটা অ্যাপ্লিকেশন আসছে, এমন যেমন ধরো খুব সিম্পল একটা এক্সাম্পল দিলাম যে আমার একটা এন্টারপ্রাইজ সলিউশন আছে ওরাকলে, এখন আমার একটা পজ মেশিন আসছে নতুন, তো ওটার সাথে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের জন্য তখন আমার আসলে কিছু করার নয়, তখন আমাকে আবার ক্রস প্ল্যাটফর্মে যেতে হবে। তো এই ক্রস প্ল্যাটফর্ম করতে গিয়ে কি হচ্ছে আমাদের আসলে, স্পেশালি ডাটাবেজের, কারণ ক্রস প্ল্যাটফর্মে যাবো কেন, আমি আসলে আমার ডাটা শেয়ার করতে হবে সব জায়গাতেই। যে জায়গাতেই যে আমি ডাটা শেয়ার করছি, ডাটা শেয়ার করার জন্য আমার এই প্রবলেম তৈরি হচ্ছে, মানে সিকিউরিটি থ্রেট তৈরি হচ্ছে। সো ডাটাবেস আর্কিটেকচার আমরা তো সবাই মোটামুটি জানি, তাই না, যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ থাকে আর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ থাকে, যেখানে আমাদের এই কোয়ারি ল্যাঙ্গুয়েজগুলো প্রসেস হয়। তার মানে যে আমাদের উপর থেকে যদি দেখি কি আসে, আমাদের ইউজার অ্যাপ্লিকেশন, মানে যে হচ্ছে ডাটাগুলোকে অ্যাক্সেস করছে, সে হচ্ছে কি এই যে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে বা কোয়ারির মাধ্যমে কি করে, ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করতে চায়। ডাটাগুলো থাকে কোথায়, এই যে বিভিন্ন ধরনের প্রসেসর, যেখানে হচ্ছে ডিডিএল প্রসেসর যেগুলো আছে, সেগুলো কী করে, ডাটাগুলোকে স্টোর করে, প্রসেস করে। আর এটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল ডাটাবেস। তার মানে এই যে এখানে মাঝখানের ফাইল ম্যানেজার আছে, যেমন ধরো তোমরা যখন এই বিশেষ করে DBMS2 কোর্সটা করতেছো, তখন হয়তো তোমাদের এরকম একটা ডাটাবেস তোমাদের নিজেরা ডিজাইন করতে, হয়তো সি দিয়ে একটা ডাটাবেস লিখে ফেলতে পারতা। তখন হচ্ছে তোমাদের জন্য জিনিসটা খুব সহজ হতো এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে, যে কীভাবে
আমি ফাইলগুলো ম্যানেজ করতেছি, কি হ্যাশিং করতেছি নাকি কীভাবে স্টোর করতেছি, স্টোর করার জন্য কি লিঙ্ক লিস্ট ইউজ করতেছি বা কী ধরনের ট্রি ইউজ করতেছি সার্চিংয়ের জন্য। হ্যাঁ, তো এইগুলো যখন তুমি ইমপ্লিমেন্ট করতে তখন হচ্ছে তো তোমাদের আসলে ডাটাবেসের মেইন জিনিসটা আরও ভালো বুঝতে পারতে আর কি, ডাটাবেস আর্কিটেকচার। হাওয়েভার তো এটা হচ্ছে বেসিক আর্কিটেকচার, আমরা জানি এগুলো সব। আমরা আসলে মূলত এখানের এই ইউজার অ্যাপ্লিকেশন বা ইউজার কোয়ারি নিয়েই দেখব। ভিতরের জিনিস আমরা এইগুলা খুব বেশিতে যাব না, কারণ এখানে আসলে সিকিউরিটির জায়গা খুব কম। তো আসি এবার রিলেশনাল ডাটাবেস সিস্টেম, যেটা খুব কমন। কি থাকে আমাদের, কিছু টেবিল থাকে ডাটার, যেখানে আমাদের ডাটাগুলো থাকে, এবং হচ্ছে কি থাকে মাল্টিপল টেবিল লিঙ্ক থাকে আইডেন্টিফায়ার, যেটাকে আমরা প্রাইমারি কি ফরেন কি বলতেছি। সেগুলোর মাধ্যমে কি হয়, আমাদের একটা রিলেশনাল ডাটাবেস তৈরি হয়। ধরো একটা এক্সাম্পল যদি দেই, সেখানে কি আছে, একটা আমার এই যে একটা প্রাইমারি টেবিল আছে ফোন নাম্বারের সাথে, আমার কি আছে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস আছে। তো এখন যখন একটা কলার মানে অন্য একটা টেবিল কলার আইডি টেবিল আছে, সেখানে হচ্ছে যে ফোন নাম্বারটাকে ইউজ করতেছে, বা এই ফোন নাম্বার দিয়ে ফরেন কি হচ্ছে কার সাথে, এই যে এই টাচটোন টেবিল, বিলিং হিস্ট্রি টেবিল বা কারেন্ট বিল টেবিল, এগুলোর সাথে হচ্ছে কি ফোন নাম্বারটা দিয়ে একটা রিলেশনশিপ তৈরি করতেছে। রিলেশনশিপ হচ্ছে, তোমরা এগুলা জানো রিলেশনাল টেবিল কি, বা বিশেষ করে যারা হচ্ছে ওই টুল ইউজ করছো তারা হয়তো আর একটু ভালো করে দেখতে পারছো বিশেষ এই প্রজেক্টে, যে কীভাবে রিলেশনাল টেবিল তৈরি করে, রিলেশনগুলো কীভাবে হয়, গ্রাফটা কি হয় ইত্যাদি জিনিসপত্র। বা বিশেষ করে হচ্ছে আরও কোনটাকে আমি প্রাইমারি কি রাখবো, কোনটাকে ফরেন কি রাখবো ইত্যাদি জিনিস দেখার জন্য। হাওয়েভার তো আমরা যদি আসি রিলেশনাল ডাটাবেসের মেইন কিছু এলিমেন্ট কি, যে এখানে কয়েকটা নাম বলে, যেমন হচ্ছে যেটাকে আমরা ফর্মাল নেম হিসাবে আমরা রিলেশন বলতেছি, সেটা আসলে কি কমন নেম হিসাবে বলি আমরা কি টেবিল, বা অন্যান্য জায়গায় ফাইলও বলে থাকে। আমি বলছিলাম যে বিভিন্ন আছে যেটাকে কি বলে অন্য ডাটাবেস সিস্টেম, নর্মালি মাইএসকিউএল বা এগুলোতে হচ্ছে টেবিল বলে থাকে, আর অন্যান্য ডাটাবেসে ফাইল সিস্টেম বলে। যেটাকে আমরা ফর্মাল নেম হিসেবে টাপল বলতেছি, সেগুলো আসলে কি রো আমাদের, বা অন্য জায়গায় এটাকে রেকর্ড বলে। আর যেটাকে আমরা অ্যাট্রিবিউট বলতেছি সেটা আসলে কি আমাদের কলামটা, এগুলো তোমরা জানো সবাই, তারপর একটু বলতেছি। যেটাকে আবার ফিল্ডও বলে থাকে। আর টেবিলগুলোতে কি থাকে, আমার রিলেশনে প্রাইমারি কি থাকে, যেগুলো মানে রোকে বা টাপলকে আসলে ইউনিকটা আইডেন্টিফাই করে। কিছু আমাদের ফরেন কি থাকে, যেগুলো হচ্ছে আমাদের লিঙ্কস ওয়ান টেবিল টু অ্যাট্রিবিউটস ইন অ্যানাদার, মানে দুইটা রিলেশন বা দুইটা টেবিলের মধ্যে টেবিলের অ্যাট্রিবিউটের মধ্যে একটা লিঙ্ক করায়। আর থাকে কি ভিউ বা ভার্চুয়াল টেবিল, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট থিং হেয়ার, বিকজ এটার উপর আমাদের অনেক কাজ আছে, যে এই ভিউ টেবিল বা ভার্চুয়াল টেবিল। আমি আগেও তোমাদের বলছি এগুলো খুব গুরুত্বপূর্ণ, আজকে হয়তো আরও বেশি দেখতে পারবা বা বুঝতে পারবা যে এই টেবিলগুলো কেন লাগে। সো এই হচ্ছে ধরো একটা ভিউ, আমরা যদি দেখি ধরো আমাদের এখানে কি আছে, ডিপার্টমেন্ট টেবিল আছে, আর একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল আছে। তো কোন ব্যক্তি কোন ডিপার্টমেন্টে আছে, তাদের ফোন নাম্বার কি, এই জিনিসটা যখন চাবো আমরা, তখন কি দেখবো আসলে, যে ধরো এখানে আমাদের কি আছে, এই যে এই ডিপার্টমেন্ট টেবিল, আর এখানে হচ্ছে যে এই এমপ্লয়ি টেবিলে কি আছে, ডিপার্টমেন্টের আইডিগুলা কি হিসাবে আছে, ফরেন কি হিসাবে আছে, তাই না? ডিপার্টমেন্টের আইডিগুলো কি হিসাবে আছে, ফরেন কি হিসাবে আছে। এখন আমার দরকার কি ছিল, যে একটা কোন ডিপার্টমেন্টে কোন এমপ্লয়ি আছে এবং তাদের ফোন নাম্বার কি, এটা চাচ্ছিলাম। তাহলে আমরা কি করছি, এই দুটো টেবিলকে জয়েন করে একটা রিলেশনাল টেবিল তৈরি করছি। আচ্ছা, কিন্তু এই রিলেশনাল টেবিলটাকে আমরা কেন বারবার ভিউ বলতেছি, বিকজ তোমাদের আগেও বলছি ভিউ ফাইলটা কি হবে, ফর এক্সাম্পল ধরো এখানে একটা নতুন রো অ্যাড হলো, এই এমপ্লয়ি টেবিলে একটা নতুন রো অ্যাড হচ্ছে, তখন কি হবে,
বা একটা নতুন ডিপার্টমেন্ট খোলা হয়েছে, যেখানে আমার হয়তো কোনো কোনো এই এমপ্লয়িকে চেঞ্জ করা হয়েছে। যেমন ধরো এখানে আমি একটা নতুন ডিপার্টমেন্ট খুলছি, এটা হচ্ছে আমার 16 নাম্বার ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখন ধরো আমি এই যে রবিনকে 16 নাম্বার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিছি, আপডেট করে দিছি। হ্যাঁ, বা হচ্ছে জেসমিনকেও কি করছি আমি, ধরো এই 16 নাম্বার এখানে চেঞ্জ করে দিছি। তো এটার জন্য কি করতে হতো তোমার, তুমি হয়তো ধরো এই জায়গাটা ছোট্ট চেঞ্জ করলে অ্যাপ্লিকেশানে, তোমার অ্যাপ্লিকেশন অনুযায়ী তোমার এই টেবিলটা শুধুমাত্র আপডেট হচ্ছিল। দেখো তোমার দুইটা কাজ দুই জায়গায়, তুমি যখন নতুন ডিপার্টমেন্ট করতেছো তখন তুমি এক জায়গায় গিয়ে শুধু ডিপার্টমেন্টের ইনফরমেশনটা আপডেট করে দিচ্ছিলা, রাইট, যে একটা নতুন ডিপার্টমেন্ট খোলা হয়েছে। এখন এমপ্লয়ীদের ওখানে গিয়ে কী করছো, শুধু এই দুজনকে আপডেট করে দিছো। তার মানে এ নাম্বার অ্যাপ্লিকেশান থেকে, যে এ নাম্বার যে পেজ বা এ যে পেজটা আছে সেখান থেকে কি হয়েছে, শুধুমাত্র আমার এই ডিপার্টমেন্ট টেবিলটা আপডেট হয়েছে, মানে সরি এখানে একটা, আমি যদি বলি এখানে ইনসার্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে বি যে পেজটা আছে, এই বি পেজের মধ্যে কি হয়েছে, এখানের আমার কিছু আপডেট হয়েছে, তাই না? দুইটা জিনিস আমি এখানে আপডেট করছি, তার মানে এখানে হয়েছে কি আমার আপডেট। দুইটা কিন্তু দুই জায়গা থেকে দুইটা আলাদা টেবিলে হয়েছে। ভিউ ফাইলটা কি করে, ভিউ ফাইল কি করবে, যখন ডাটাবেজের তুমি অপারেশন লেভেলে যখন চিন্তা করছো বা ইউজার এন্ডে, মানে ইউজার এন্ড ডেভেলপার এন্ডের, সে যদি দুইটা টেবিল আলাদা আলাদা করে অপারেশন চালায় শেষ। এখন যে রিপোর্ট জেনারেট করছে সে কিন্তু এই টেবিল থেকে রিপোর্ট জেনারেট করে, তার হচ্ছে যদি জয়েন করে লেখে প্রতিবার তাকে জয়েন করতে হবে। হ্যাঁ, আর এখন কি করবে সে, এই ভিউ থেকে অটোমেটিক এটা জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন কাজটা কি, শুধুমাত্র যখনই আমার কোনো একটা চেঞ্জ হচ্ছে হবে, আমার যে ইন্টারনাল যে ডিবিএমএস আছে আমার ম্যানেজমেন্ট সিস্টেম, সে কি করে, সে হচ্ছে এই ভিউ ফাইলটাকে আপডেট করে রাখে নিজ দায়িত্বে। যখনই আমার এখানে এই টেবিলে বা এই টেবিলে কোনো আপডেট হচ্ছে, তখনই সে কি করতেছে, আমার এই ভিউ ফাইলটাকে সে আপডেট করে দিচ্ছে। তো এই যে আপডেট করছে, এখন আমি কি করি, যে ধরো যে রিপোর্ট নেয় সে কি করে, শুধুমাত্র এখান থেকে একটা নর্মাল সিলেক্ট কোয়ারি করে, যে ওকে ফাইন আমি একটা এখানের সিলেক্ট লিখলাম, যে একটা শুধু সিলেক্ট কোয়ারি, কোনো জয়েন নাই কিছু নাই, আমার দরকার নাই এই টেবিল কীভাবে জয়েন হয়েছে, এটা আমার কে জানবে, এটা আমার যে ডিবিএ আছে সে জানবে। এই ফাইলটা কে করবে, আমার ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যে আছেন উনি হচ্ছেন আমার এগুলো তৈরি করে রাখবেন। তার মানে দেখো, এই যে যেই সি আমার টেবিলটা থেকে এই ফাইলটা দেখা হইতো, সেও কিন্তু সেই একটা টেবিলের উপর কাজ করতেছে, বুঝতেছো। এখন একে যদি আমি এই দুটো টেবিলে অ্যাক্সেস দিতাম, তাহলে সে কি করত, এই জিনিসটা আমরা পরে দেখব, যে সে এখান থেকে হয়তো পারে অন্যভাবে ডাটাকে রিট্রাইভ করে নিয়ে গিয়ে বা কোনো মডিফিকেশান করে ফেলতে পারতো, যেটা হয়তো আমার এখানে করার কথা না। যে আমার শুধু রিপোর্ট দেখবে তার আসলে ডাটা মডিফিকেশনের কোনো অ্যাক্সেস নাই, সুতরাং সে ওই টেবিল জানতেই পারবে না ওখানে আসলে কী ফর্মের ডাটা আছে। ভিউ ফাইলে কোনো রকম মডিফিকেশান করা যায় না, কোনো এডিট করা যায় না, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ধরো বেসিক রিলেশনাল ডাটাবেস মডেলটা। এখন আমরা যাই যে এগুলা কীভাবে তৈরি করে। হ্যাঁ বলো। হুম, হ্যাঁ, এটা হচ্ছে একটা লজিক্যাল বা ভার্চুয়াল একটা টেবিল, ঠিক আছে। সে আসলে মূলত যেটা করে, যে তোমরা যদি একদম স্ট্রাকচার দেখো, সে আসলে ডাটা রাখে না, সে আসলে ইন্ডেক্সিং রাখে, ঠিক আছে, ইন্ডেক্সিংগুলো করে রাখে। সে ডাটাটা লজিক্যাল ডাটা টেবিল তৈরি করে। আমরা যেমন ধরো যখন ওই যে ধরো ওই যে মাইএসকিউএলে গিয়ে জ্যাম্পে গিয়ে যেরকম দেখি ডাটাগুলোকে দেখতে পারি, এগুলো হচ্ছে ফিজিক্যাল টেবিল। যেমন ডিপার্টমেন্ট বা এমপ্লয়িটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল টেবিল।
বাট এটা হচ্ছে আমাদের ভিউ বা ভার্চুয়াল টেবিল, এটা কিন্তু আমাদের লজিক্যাল টেবিল। এটা এই ধরনের আসলে ডাটা এরকম ফরম্যাটে স্টোর করা নাই, শুধু লজিকটা স্টোর করা আছে। তার মানে হচ্ছে আমাদের মেইন যে ডাটাবেস টেবিলগুলো আছে স্যার, ওগুলো যদি চেঞ্জ হয়, কোনো মডিফাই, কোনো হুম, ইনসার্ট ডিলিট হয়, তাহলে স্যার ভিউ টেবিলটা হচ্ছে ওইটা অনুসারে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি অটোমেটিক আপডেট হবে। এবং ভিউ ফাইলটা কি করে, যেহেতু সেটা আগে থেকে তৈরি হয়ে আছে লজিকটা, তুমি যখন একটা জয়েন কোয়েরি করো, মানে ধরো অপারেশন, মানে ধরো আমি একটা ক্লিক করে রিপোর্ট দেখতে চাচ্ছি এখন, তা আমি যখন ক্লিক করব তখন কি হবে, সেই কোয়েরিটা জেনারেট হবে, বিল্ড হবে, ডাটাগুলো তৈরি হবে, লজিকটা হবে, তারপরে সেখান থেকে সে হয়তো আমি ধরো একটা হোয়ার ক্লজ দিলাম বা কিছু দিলাম, সেগুলো অনুযায়ী সে দেখাবে। এখন কি করবে, সে সরাসরি এই টেবিল থেকে আমাকে ডাটাগুলোকে দেখাবে, সরাসরি এই টেবিল থেকে আমাকে ডাটা দেখাবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে এখানে আমি কোনো রকম এডিট বা কিছু করতে পারবো না। আচ্ছা, তো এই স্যার যে, ভিউ টেবিলে স্যার, হ্যাঁ স্যার বলো। ভিউ টেবিলে স্যার একাধিক স্যার টেবিল স্যার যদি কম্বাইন করে স্যার কোনো কোয়েরি চালানো লাগে স্যার, তখন স্যার সেটা সেক্ষেত্রে স্যার ভিউ টেবিল ইউজ করা হয়। নট অনলি দ্যাট, আরও অনেক কাজ আছে, এগুলো আমরা পরবর্তী আসবো দেখবা। যেমন হচ্ছে আমরা অনেক সময় কি লাগে, ধরো আমি অনেকগুলো ডাটা স্টোর করছি, হ্যাঁ, এখান থেকে আমার অল্প কিছু জিনিস লাগবে একটা আমার রান টাইমের দেখানোর জন্য। ফর এক্সাম্পল ধরো আমার একটা ই কমার্স সাইটে আমার এখানের অনেকগুলো তথ্য আছে প্রোডাক্ট রিলেটেড, সবগুলা তথ্য আমি হয়তো দেখাই না প্রোডাক্ট টেবিলে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটা ভিউ টেবিল তৈরি করে রাখতে পারি। একটা সিম্পল এক্সাম্পল, ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, যে আমার প্রথমে যে আসে সেখানে যেন আমি দ্রুত দেখাইতে পারি প্রথম। কারণ ধরো আমার হচ্ছে নর্মাল যে টেবিলটা প্রোডাক্টের, সেখানে হয়তো 15-20টা কলাম আছে। এখন আমার ই কমার্স সাইটে প্রথমে কি দেখায়, শুধু নাম দেখায় আর ছবি দেখায়, তাই না? আর হয়তো দামটা দেখাচ্ছে, 2-3টা ইনফরমেশন দেখাচ্ছে। তো 3-4টা ডাটা, এখন 3-4টা ডাটার জন্য আমি যদি সিলেক্ট কোয়ারিটা চালাই, সে হবে কি আমার অনেক বড় হবে, ওটা সে তো স্টোর করবে, এবং সেটা তোমার যদি তুমি যদি চিন্তা করো, তোমার যখন ডাটা স্টোর করবে বা অ্যারেতে আনবে ডাটাগুলো ফেচ করে, তখন কি আমার বড় জায়গা লাগবে, সো আমার সিস্টেমটা স্লো হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে নিয়ে আসি, ছোট জায়গা থেকে ডাটা নিয়ে আসি, তাহলে হচ্ছে আমার কম লাগতেছে। আবার হচ্ছে তোমার ওই অ্যাপ্লিকেশন এন্ডে যদি তুমি চিন্তা করো, যে যে হচ্ছে ওই ফ্রন্ট পেজের কোডটা লিখবে, তাকে হয়তো আমি জানতে দিতে চাচ্ছি না যে আমার প্রোডাক্ট ডিটেলস কি কি রাখা আছে বা কি ফরম্যাটে। বা ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে বললে হচ্ছে যে এই ধরনের অনেক কমপ্লেক্স জায়গায় আমার হয়তো যেমন ধরো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স কত টাকা আছে, এটা হয়তো আমার কয়েক জায়গায় আলাদা আলাদাভাবে তথ্য রাখা আছে। এই তথ্যটা তো আমি আসলে চাচ্ছি না যে এই সবাই এই জিনিসগুলো জানুক যে কোন কোন টেবিলে আছে, ইভেন দো যে ডেভেলপারও জানুক, এটাও আমি চাই না। তখন কি করছে, যে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ভিউ ফাইল তৈরি করে রাখছে, মানে এরকম লজিক্যাল টেবিল তৈরি করে রাখছে, যে এখন যে শুধু ব্যালেন্স নিয়ে কাজ করবে সে শুধু ওইটার উপর কাজ করবে, ওই পেজ থেকে অ্যাক্সেস করবে। এখন তো সবই হচ্ছে এই অনলাইন ব্যাংক, মানে ইন্টারনেট ব্যাংকিং বলি, বা হচ্ছে কি বলে এটাকে, যে অ্যাপ বলি তৈরি হচ্ছে, এগুলোর মাধ্যমে ডাটা ফেচ করতেছে বা ডাটার সাথে অপারেশন চালাচ্ছে। হ্যাঁ, যেমন ধরো অ্যাপের কথা যদি চিন্তা করো, খুব সিম্পল এক্সাম্পল, অ্যাপে আসলে কি করে, অ্যাপে তো আসলে অপারেশন খুব কম করে। সে আসলে কি দেখে, মূলত ডাটা দেখতে পারতেছে, তাই না? তুমি তো খুব খুশি, আমরা ধরো এখন সবাই খুশি, আরে আমার এখন ব্যালেন্স কত হয়েছে, ট্রানজ্যাকশন কত হয়েছে আমি দেখতে পারতেছি, আমি কিন্তু কোনো কিছু আপডেট করতেছি না। তাহলে আমার নিশ্চয়ই ওই টেবিলটাকে আমার দেওয়ার দরকার নাই, যে টেবিলটাতে হচ্ছে আমি অপারেশন চালাই, বা যেই টেবিলে হচ্ছে কন্টিনিউয়াসলি অপারেশন হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম থেকে। আমার তাহলে কি হবে, ওই টেবিলটার উপর হিটও কম পড়বে। আমার সবাই যে ধরো যারা অ্যাপ থেকে দেখবে তারা ভিউ ফাইল থেকে ডাটা নিয়ে আসবে, তাহলে হচ্ছে ভিউ টেবিলে তারা শুধু অ্যাক্সেস করবে, ওই বড় টেবিলে অ্যাক্সেস করবে না। এটা আবার ধরো হচ্ছে তোমাদের যখন যে আর্কিটেকচার ডিজাইন করবা, এটাও একটা পার্ট আর্কিটেকচার ইস্যুসের মধ্যে, যে তোমাকে আসলে তুমি কি কনসিডার করবা কি না, কী কী টেবিল কনসিডার করবা। বা ওই যে যখন তোমরা ডাটাবেস ডিজাইনের সময় নর্মালাইজেশন দেখছো, কতটুকু নর্মালাইজ করবা। এই দেখো, যেমন আমি যে এক্সাম্পল দিচ্ছি এটা কিন্তু রিডান্ডেন্ট জিনিস,
অ্যাকর্ডিং টু নর্মালাইজেশন তোমার রিডান্ডেন্সি বন্ধ করতে হবে। কিন্তু আবার হচ্ছে কি সিকিউরিটি পারপাসে বা হচ্ছে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ, আর্কিটেকচারাল মডেল থেকে যদি আমি চিন্তা করি, তখন আমাকে আবার এগুলোকে অ্যাড করতে হবে। বুঝতে পারতেছি স্যার, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, এনিওয়ে, সো এই হচ্ছে ধরো আমাদের সেই স্কিলগুলা, যে যে ডিপার্টমেন্ট আর এমপ্লয়ের জন্য এই ডিপার্টমেন্ট ডিআইডি, ডি নেম, ডি কন্ট্যাক্ট নাম্বার, এমপ্লয়ি টেবিলের ই নেম ইত্যাদি ইত্যাদি। আর এই হচ্ছে সেই ভিউ টেবিলটা, ঠিক আছে, যে একটা ক্রিয়েট ভিউ, ভিউ দিয়ে হচ্ছে সেই আমার টেবিলের নাম, দেন হচ্ছে কি আমার কি কি কলাম সে আনবে, হ্যাঁ, দিয়ে অ্যাজ দিয়ে তারপরে কি হবে দেখো, এই যে সিলেক্ট, ওইটা স্টার না দিয়ে কি কি কলাম, এবং ফ্রম দিয়ে ডিপার্টমেন্ট ডি এমপ্লয়ি ই, মানে কি এটাকে সংক্ষিপ্ত করার জন্য। এটা তো জানো তোমরা নাকি, এলিয়াস করা যে বলে, হ্যাঁ। সো এই এলিয়াস করে ডিআরই, যেমন ডি থেকে ডিপার্টমেন্ট নেম আনবে, ই থেকে ই নেম আনবে, ই থেকে ইআইডি আনবে, ই থেকে ই ফোন নাম্বার আনবে। ক্লজটা কি, হয়ার ই ডট ডিআইডি সমান সমান ডি ডট ডিআইডি। দেখো এই যে এই ডট ডিআইডি সমান সমান ডি ডট ডিআইডি। এতে করে কি করছে আসলে, সে এখানের একরকম যে আমার ন্যাচারাল জয়েন করছে, ঠিক আছে। ন্যাচারাল জয়েনের মধ্যেও সবগুলাকে সে আবার রাখে নাই। তোমরা যে পড়ছো না, লেফট জয়েন, রাইট জয়েন, আউটার জয়েন, ইনার জয়েন, এটা হচ্ছে কি একটা ইনার জয়েন করছে। মনে আছে তো এগুলা নাকি? লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, অনেক ধরনের জিনিস ছিল। তো এক এক সময় এক একটা কাজে লাগে। এটা করে সে একটা ভিউ ফাইল তৈরি করছে। তো এই হচ্ছে এটার এসকিউএলটা। সো এবার আমরা চলে যাই এসকিউএল ইনজেকশন। এটা খুব মজার একটা গল্প থাকে ইনজেকশন এটাকে, যে এরকম হচ্ছে একটা স্কুল থেকে ফোন আসছে গার্ডিয়ানের কাছে, যে তোমার ছেলে হচ্ছে একটা প্রবলেম ক্রিয়েট করছে। কি প্রবলেম বাবা? যে কিছু ভেঙে ফেলছে? বলে হ্যাঁ, অনেকটা কিছু ভাঙছে। যে তোমার ছেলের নাম কি? ছেলের নাম কি হচ্ছে, যখন বলে তখন বলে ছেলে হচ্ছে নামের জায়গায় এটা লিখছে, রবার টেবিল, ড্রপ টেবিল, স্টুডেন্টস, এই জিনিসটা লিখে দিছে। হুম। তো মানে বলতেছে যে ও আচ্ছা, না সরি, আমরা তো ওকে এইভাবে নামে ডাকতাম, কাছাকাছি নামে, ববি টেবিল। সে মনে হয় ওইটাকেই সে লেখার চেষ্টা করছে। বলে হ্যাঁ, এতে করে কি হয়েছে? কিছুই না, আমাদের হচ্ছে এক স্টুডেন্টের এই বছরের রেকর্ডগুলো আমরা হারায় ফেলছি, ঠিক আছে। তো তখন হচ্ছে ওই পাশ থেকে ইনপুট কি দেয়, যে আই হোপ ইউ লার্ন টু স্যানিটাইজ ইউর ডাটাবেস ইনপুট, মানে ডাটাবেস ইনপুটকে স্যানিটাইজেশন করা। তোমরা এখন ধরো স্যানিটাইজেশন সবাই খুব ভালো মতো জানো, সে বলতেছি না। সেম একটা এক্সাম্পল দিই, দেখো গাড়ির একটা এক্সাম্পল কি হচ্ছে। ধরো এখানে হচ্ছে একটা ক্যামেরা আছে রাস্তায়, যেটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেট থেকে পড়ে কি করে, ওই গাড়ির নাম্বারগুলোকে সে পড়ার চেষ্টা করে, বুঝতেছো? সো ও কী করে, অটোমেটিক নাম্বার প্লেট থেকে নাম্বার পড়ে। এখন ধরো তোমরা ওই যে বিশেষ করে যে টোল দেয় না, টোলে গেলেও দেখবা কিন্তু সে এখানে রাখা আছে, যে গেলে গাড়ির নাম্বার নেম প্লেটটা উঠে যায়, কারণ কি সেটা স্ক্যান করে, ঠিক আছে। এবং হচ্ছে যে যদি তুমি যদি ধরো সিস্টেমটা এরকম, যদি কোনো সে আবার একটা ক্রস চেক করে যেটা এক্সিস্ট করে কিনা, এরকম একটা অ্যাপ্লিকেশন আছে। এখন ধরো যে ড্রাইভার, সে হচ্ছে গাড়ির টেবিলে এরকম জিনিস লিখে রাখছে, দেখতে পারতেছো? সে ওই শুধু নাম্বার না লিখে এখানে যে এরকম এই জিনিসপত্র লিখে রাখছে। তখন কি হয়েছে, যখন স্ক্যান করছে, স্ক্যানে যে এখানে যখন স্ক্যান করছে, স্ক্যান তো হয়েছে, স্ক্যান হওয়ার সাথে সাথে কি হয়েছে, এই টেবিলগুলা পুরো ডাটাবেসটা, ড্রপ ডাটাবেস টেবিল ওইটার নাম, তার মানে ওই পুরা টেবিলটাই ড্রপ হয়ে গেছে। কিভাবে হয়েছে সেটা আমরা দেখব ওই জায়গাগুলোতে, এটা কিভাবে করা যায়। কিন্তু এটা হচ্ছে ধরো কমন, যেটাকে আমরা বলি এসকিউএল ইনজেকশন, যে আমরা একটা
এসকিউএল ইনজেকশন করব এখানে কিছু একটা জায়গায় লিখে, বা ধরো আগে যেটা হতো আমরা করতাম প্রথম দিকে, যে কারো সিস্টেমে লগ ইন করতে পারতেছি না, ইনভ্যালিড মানে আনঅথরাইজড লগ ইন করতে যাচ্ছি, তখন আমি কি করব, যে যেটা লিখলাম, যা কিছু একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে একটা সিঙ্গেল কোড দিয়ে বললাম অর 1 = 1, তখন হচ্ছে কি হবে, সেটা অটোমেটিক আমার সিস্টেমে ঢুকে যাবে। দেখো আমরা একটু দেখি কিভাবে করে। তো বেসিক জিনিসটা আসে কি, এই এসকিউএল ইনজেকশনগুলো কোথা দিয়ে হয়, ইউজার ইনপুট থেকে। আমাদের যে বিভিন্ন পেজের যে ফর্ম থাকে, হ্যাঁ, যে কোনো ওয়েব পেজে ফর্ম থাকে, সে ফর্মের যে ইউজার ইনপুট আছে সেটার মাধ্যমেই এই জিনিসগুলা করা হয়। মূলত কি করে, যেমন ধরো আমার এখানে যে ফর্মটা আছে ফিল্ড, এই যে ধরো এখানে একটা ফিল্ড আছে যেখানে আমি ধরো একটা প্রোডাক্টের নাম খুঁজতেছি, তো এই ফিল্ডের মধ্যে কি করে, সে কিছু একটা লিখে এখানে মানুষজন, এটা লিখলে কি করে, একটা কোয়ারি চলে। কোয়ারিটা কি, সিলেক্ট প্রোডাক্ট ডাটা ফ্রম টেবিল হোয়ার প্রোডাক্ট নেম ইকুয়ালস টু, যে এখানে যেটা লিখছি এই জিনিসটা। তো যে অ্যাটাকার সে কি করে, এইখানেই অন্য কিছু একটা লিখে, প্রোডাক্টের নাম না লিখে অন্য কিছু একটা লিখে। কি লিখে, যেমন ধরো দেখাই, যেমন ধরো কি লিখে, সে প্রোডাক্টের জায়গায় এই ধরো প্রোডাক্টের নাম লিখলো, সিঙ্গেল কোড দিয়ে লিখলো অর x = x বা 1 = 1। তার মানে কি হবে, তোমার কোয়ারিটা কি হচ্ছে দেখো, এই যে সিলেক্ট এইটা ফ্রম টেবিল হোয়ার এইটা, এই পুরো জিনিসটা তখন কি হয়ে যাচ্ছে দেখো, কোয়ারিটা হচ্ছে এই জিনিসটা, এইটা হয়ে যাচ্ছে কোয়ারিটা, সিলেক্ট প্রোডাক্ট ইনফো ফ্রম প্রোডাক্ট টেবিল হোয়ার প্রোডাক্ট নেম ইকুয়ালস টু এইটা সিঙ্গেল কোড অর ধরো 1 = 1। এটা দিয়ে তুমি দেখো এখন তোমার পুরো জিনিসটার অ্যাক্সেস সে পেয়ে যাবে, পুরোটার, পুরো টেবিল দেখায় ফেলাবে। মানে আমি এখানে যাই লিখি, ধরো তোমার এটা ছিল হচ্ছে, এটা না হয়ে তোমার ছিল লগ ইন একটা, হোয়ার ইউজার নেম ইকুয়ালস টু এটা অ্যান্ড কি বলে পাসওয়ার্ড ইকুয়ালস টু এটা। আর যখন একটা অর থাকে, অর মানে কি, অর কন্ডিশন ট্রু হইলেই পুরো স্টেটমেন্ট স্যার ট্রু। যেখানে স্যার একটা স্যার ট্রু হলে স্যার হচ্ছে এটা ট্রু হ্যাঁ, হয়ে তো যায়, আমার এই জিনিসটা তো ট্রু, সব সময় ট্রু, স্যার x এটা ট্রু। এটা সব সময় ট্রু। তার মানে আমি এখানে যাই দেই আমার কিছু যায় আসে না, কি হয়ে যাবে, সরাসরি আমার সিস্টেমে লগ ইন হয়ে যাবে, বা ওই সব ডাটাকে সে রিট্রাইভ করে নিয়ে আসবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের খুব কমন জিনিস, টেকনিকটা এসকিউএল ইনজেকশনের। তো এবার দেখি আমাদের এটা বলা হয়ে থাকে যে ধরো একটা সার্ভে ছিল 2012-র, যে যতগুলো অ্যাটাক হয় সেগুলার 21% হচ্ছে এসকিউএল ইনজেকশন দিয়ে হচ্ছে। সো চিন্তা করে দেখো যে এটা কি পরিমাণ বেশি হচ্ছে, কারণ এই জিনিসটা সবচেয়ে সহজ এবং এখানে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করে অ্যাটাক করা যায়। এবং এই এসকিউএল ইনজেকশন যে বললাম, সবাই সাধারণত কি করে এটাকে, যেহেতু সবাই জানে কোয়ারিগুলো, সুতরাং এটা খুব ইজিলি থ্রেড করতে পারে, বা মানুষ এগুলোকে প্রপারলি স্যানিটাইজ করে না। খুব 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 রেয়ারলি পাবা যে জায়গায় হচ্ছে স্যানিটাইজ করে। ইভেনচুয়ালি তোমরা চিন্তা করো, তোমরা যে কোড লিখছো, নান অফ ইউ ডিড দ্য স্যানিটাইজেশন, ঠিক আছে? এখানে কিছু নিউজ আছে বড় বড়, যেখানে কি কি অ্যাটাকে কি হয়েছিল, যেমন বিশেষ করে ইয়াহুর এই অ্যাটাক, এসকিউএল ইনজেকশন অ্যাটাকে 4,53,000 ইউজার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চুরি হয়ে গেছিল। লিঙ্কডইন হচ্ছে 6.5 মিলিয়ন ইউজার ক্রেডেনশিয়াল লিক হয়ে গেছে। তো এরকম অনেক বড় বড় অকারেন্স ঘটছে শুধুমাত্র এসকিউএল ইনজেকশন কারণে। যে শুধুমাত্র এই যেটা দেখাচ্ছি এটা কিন্তু না, হ্যাঁ, এরকম অনেক ধরনেরই প্রসেস আছে, অ্যাটাক আছে ইনজেকশনের। তো আমরা একটু বেসিক জিনিসটা দেখি যে একটা কীভাবে একটা টিপিক্যাল এসকিউএল ইনজেকশন অ্যাটাক হয়ে থাকে। তো এই হচ্ছে ধরো আমাদের ওভারঅল চিত্রটা, যে একজন ইউজার এখানে ইন্টারনেটের থ্রুতে আমাদের কি করতেছে, ওয়েব সার্ভিসে ঢুকতেছে, অ্যাপ্লিকেশন সার্ভার, এবং এটা হচ্ছে কি আমার ডাটাবেস সার্ভার। তো এই ওয়েব সার্ভারগুলো আছে, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার এবং হচ্ছে ডাটাবেস সার্ভার অ্যাক্সেস করতেছে। প্রথম কি করতেছে, হ্যাকার ফাইন্ডস এ ভালনারেবিলিটি ইন এ কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড ইনজেক্টস অ্যান
SQL command to a database by sending the command to the web server. The command is injected into traffic that will be accepted by the firewall. কারণ কি, ওই যে আমি SQL কমান্ডটা দিচ্ছি, এটা কিন্তু আমার ফায়ারওয়েলে কোনোভাবে আটকাবে না, কারণ ফায়ারওয়েলের জন্য এটা আমার একটা নর্মাল একটা স্ট্রিং হিসাবে যাচ্ছে। ঠিক আছে, আমার একটা সাধারণ স্ট্রিং হিসাবে যাচ্ছে ডাটাটা। সুতরাং কিন্তু এর ফায়ারওয়াল হচ্ছে এটাকে প্রিভেন্ট করবে না। তাহলে কি হবে, এবার সেকেন্ড স্টেপে কি ঘটবে, দ্য ওয়েব সার্ভার রিসিভস দ্য ম্যালিশিয়াস কোড অ্যান্ড সেন্ড ইট টু দ্য ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার। এই যে এটা চলে আসলো ওয়েব সার্ভার কি করবে, এই ম্যালিশিয়াস কোডটাকে রিসিভ করলো এবং এটাকে ওয়েব অ্যাপ্লিকেশন এই ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে পাঠায় দিল। এরপরের স্টেপে কি হচ্ছে, দ্য ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার রিসিভস দ্য ম্যালিশিয়াস কোড ফ্রম দ্য ওয়েব সার্ভার অ্যান্ড সেন্ড ইট টু দ্য ডাটাবেস সার্ভার। দেখো, সেও এটাকে সরল বিশ্বাসে কি করছে, ডাটাবেস সার্ভারের কাছে পাঠায় দিচ্ছে। The database server executes the malicious code on the database. Database returns data from credit card table. তার মানে ক্রেডিট কার্ড টেবিল থেকে সুন্দর করে ডাটা টেবিলটাকে সে পাঠাই দিল। কার কাছে পাঠাইলো, ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভার। এবং ওয়েব অ্যাপ্লিকেশনে কি হচ্ছে, ডাইনামিক্যালি জেনারেট পেজ উইথ দ্য ডাটা ইনক্লুডিং ক্রেডিট কার্ড ডিটেলস ফ্রম দ্য ডাটাবেস। তার মানে ওখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশনে কি হবে, এখন একটা পেজ জেনারেট হচ্ছে, ধরো ডাইনামিক্যালি, যেই পেজে আমার সেই ক্রেডিট কার্ডের ডিটেলসগুলা চলে আসতেছে। আর এটা আমার সুন্দর হ্যাকারের কাছে দেখাচ্ছে, সে হ্যাকার ওখান থেকে দেখতে পাচ্ছে। তো এই হচ্ছে জিনিসটা। এবং এইখানের ইন্টারেস্টিং জিনিস দেখো, যে আমরা সাধারণত কোন লেভেলে কাজ করি, ইউজার এন্ডে জাভা স্ক্রিপ্ট দিয়ে এই ফর্ম ভ্যালিডেশন বা এগুলো আমরা দেখছি, তাই না? যা দেখার সাধারণত এইটাই দেখায় থাকে, জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা ভ্যালিডেশন করতেছি, রাইট? কিন্তু গল্প সেখানেই শেষ না। কারণ কি, জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা ক্লায়েন্ট কন্ট্রোল করতে পারে। ক্লায়েন্ট বলতে যে এন্ড ইউজার এটাকে, এই যে এন্ড ইউজার আছে, এই এন্ড ইউজার সাহেব এটাকে কন্ট্রোল করতে পারেন। উনি কি করতে পারেন, উনি তার ব্রাউজার থেকে জাভা স্ক্রিপ্ট অফ করে দিতে পারে। এখন এখানে দুইটা কেস হতে পারে, আইদার আমার জাভা স্ক্রিপ্ট বন্ধ হলে আমি সিস্টেম বন্ধ করে রাখবো, অর মানে আমি পেজটাই দেখাবো না, অর আমার হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সার্ভারে আমার আরেকটা ভ্যালিডেশন করা লাগবে। তার মানে এইখানে আমি একটা ভ্যালিডেশন করতেছি, যেটা আমার ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেশন হচ্ছে, এটা দিয়ে আমি করলাম। দেন এই ওয়েব অ্যাপ্লিকেশনে আমি একটা ভ্যালিডেশন করব, যে এটা আমি চেক করব যে এটা আমার কি ধরনের ডাটা আসতেছে সেটা। দেন এগেইন ডাটাবেজেও আমি আবার আরেক ধরনের ভ্যালিডেশন বা আরেক ধরনের এই চেকিং করব। তার মানে আমি তিনটা জায়গায় আমি আসলে আমার ডাটাকে সিকিউর করার জন্য, বা আমার যে ইনপুটগুলো আসতেছে প্রসেস হচ্ছে, সেটাকে সিকিউর করার জন্য আমি কাজ করতেছি। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে, যেটা বেসিক জিনিস, কারণ ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং আমরা কেন করি, ফাস্টার কাজ করার জন্য, যে এটা ক্লায়েন্ট সাইডেই চলবে, ক্লায়েন্ট সাইডেই রান হবে, ক্লায়েন্ট সাইডেই দেখাবে। তাতে করে কি হবে, আমার সিস্টেম মানে ফাস্টার হবে, মানে আমার সার্ভারের উপর লোড কম পড়বে, ক্লায়েন্ট এন্ড থেকে আমার সিদ্ধান্ত হয়ে যাবে। এই জন্য আমি কি করি, ক্লায়েন্ট সাইডে কাজ করি। কিন্তু ক্লায়েন্ট সাইডকে আমি বাইপাস করে যদি ওয়েব অ্যাপ্লিকেশনের কাছে চলে আসি, তখন হচ্ছে কি, আমার ওয়েব অ্যাপ্লিকেশনেও আমার সেম একটা কাউন্টার মেজার বসাইতে হবে। হাউএভার যদি কোনোভাবে সে ওয়েব অ্যাপ্লিকেশনকেও বাইপাস করতে পারে, তখন আমাকে ডেটাবেজে গিয়েও সেই ভ্যালিডেশন করতে হবে, বা হচ্ছে কাউন্টার মেজার বসাতে হবে, যেন হচ্ছে কেউ যদি বাইপাস করে ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেজে রিকোয়েস্টটা পাঠায় দেয়, সেটা যেন প্রসেস না করে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি একটা টিপিক্যাল এসকিউএল ইনজেকশন অ্যাটাক। যেই এক্সাম্পলটা আমরা দেখাচ্ছিলাম, প্রোডাক্ট সার্চ করতেছি এরকম 1 = 1 দিয়ে, এবং তোমরা এই জিনিসটা আমি বলবো যে কেউ তোমরা নিজেরা, তোমাদের সবারই মনে হয় কম বেশি ওয়েব অ্যাপ্লিকেশন করছো, তাই না? যে এই SPL2 যেটা করছো, সেখানে তোমরা কি করতে পারো, এই জিনিসটাকে এরকমভাবে একটা কোড রান করে দেখতে পারো কি হয়। হ্যাঁ,
তার মানে কি করবে, সুন্দরভাবে ধরো যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডের বা ইউজার নেমের জায়গায়, ইউজার নেম না সাধারণত পরেরটার মধ্যেই দেয়, পাসওয়ার্ডের মধ্যে কি করে দিবা, দিয়ে একটা সিঙ্গেল মানে এইটুকু লিখবা আর কি, এই যে একটা সিঙ্গেল কোড দিবা, অর লিখবা, দেন এটা লিখবা, অথবা নর্মালি 1 ইকুয়ালস টু 1 এটা লিখলেও হবে। মানে একটা ট্রু কন্ডিশন দিতে হবে যে আমার এখানে আমি যাই দেই অর ট্রু হবে, তার মানে আমার পুরো জিনিসটা ট্রু। তখন দেখো কোয়ারিটা কি হচ্ছিল, কোয়ারি যাচ্ছিল এটা। তো এই কোয়ারি কি সবসময় কাজ করবে, এবং এই কোয়ারি সবসময় ফুল ডাটা সে নিয়ে আসবে, নিয়ে এসে দেখাবে। এইটুকু কি স্যার বুঝতে পারছি? এসকিউএল ইনজেকশন খুব সহজ জিনিস, খুবই ইজি, এবং মানে এটাকে কোডে করে রান করে দেখাও খুব সহজ। যে আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখলাম। হ্যাঁ, স্যার এখানে ডেটাবেসের স্যার দেখুন স্যার একটা রো স্যার সে জেনারেট করবে স্যার, না স্যার একটা রো স্যার। এটা তোমার হচ্ছে, তুমি দেখো কন্ডিশনটা তুমি বুঝতেই পারো না। আমার যদি এখানের কোন রোটাকে সে এক্সিকিউট আনবে বলো? স্যার আমি যদি আমি যদি প্রোডাক্ট নেম আমি যদি না দেই, ইউজার নেম আমি জানি না তো কোনো ইউজার নেম, র্যান্ডম একটা ইউজার নেম দিলাম, ওই নামের কোনো ইউজার এখানে সে এক্সিস্টই করে না, তখন তাও কিন্তু সে আমাকে সিস্টেমে লগ ইন করাবে। বা ধরো আমি যদি ধরো একটা ইউজার নেম জানি, তখন হয়তো সে আমাকে পার্টিকুলার ইউজারের নামে ঢুকাই দিবে, ঠিক আছে? তখন হয়তো সে পার্টিকুলার ইউজার নেমে ঢুকাবে, কিন্তু যখন আমি জানবো না পার্টিকুলার, তখন কি হবে, সে তো যে কোনো একটা র্যান্ডম ইউজারের কাছে চলে যাবে, তাই না? কারণ ও তো ওখানে যে কোনো একটা রোতে তাকে ঢুকতে হবে, কারণ সে তো কোয়ারি এক্সিকিউট করতেছে ট্রু, এই কোয়ারি তো সে ট্রু, তার মানে তোমাকে কি করতেছে সে, ওই বলবে ওকে ফাইন এখানে লগ ইন করো। তো এই জন্য ধরো আবার অনেকে কি করে অ্যাপ্লিকেশন এন্ডে, যদি কখনো মানে ধরো ওই ডাটা পাইলেই ট্রু হয় না, মানে আমরা কি করি যে যখন পেজটা দেখাই তখন কি করি, যে যখন কন্ডিশন ট্রু হয়েছে, ট্রু হওয়ার আগে দেখে যে এখানে ডাটা আছে কিনা, এক্সিস্ট করে কিনা, মানে অনেক কিছু আছে এগুলোর কাউন্টার মেজার, হাজার হাজার রকমের কাউন্টার মেজার আছে, যে আমি এখানে একটা সেশন দিয়ে কন্ট্রোল করে নিয়ে আসবো কিনা, বা ডাটা যদি থাকে তাহলেই আমি দেখাবো, আদারওয়াইজ দেখাবো না, অনেক কিছু মানে গুলা ক্রাইটেরিয়া ফলো করে দেন হচ্ছে আমাকে এটা লিখতে হয়, মানে দেখায়। ঠিক আছে, হ্যাঁ, এবার তোমরা হচ্ছে নিজেরা এটা ট্রাই করে দেখো, ট্রাই করে দেখলেই দেখবা যে এটা কি ডাটা দেখাচ্ছে বা কিভাবে তোমাকে এটা, তোমার যেহেতু কারো কোডেই মনে হয় স্যানিটাইজেশন করা নাই, সুতরাং হচ্ছে তোমরা এইটা চালায় দেখো এসকিউএল ইনজেকশন নিজেদের কোডে, তখন দেখতে পাবা যে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, সো আবার এখানে কি করতে পারে, ধরো আরেকটা জিনিস আছে কমন এটা, সেটা হচ্ছে ধরো এই চিহ্নটা দেওয়া, এই চিহ্নটা মানে কি মনে আছে তোমাদের, কারো মনে আছে এই চিহ্নর মানে কি এসকিউএল এ? কারো মনে নাই? এটা হচ্ছে কি আমার, মানে এটা পরে হচ্ছে বাকিটুকু কমেন্ট বা হচ্ছে ফাইনাল কোড বলা হয় এটাকে, হ্যাঁ? এটা কমেন্ট করার স্টাইল, মানে এরপরে আমার যাই থাকুক, ধরো আমার এখানে একটা আমি ডাটা ইনসার্ট করতেছি বা একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, আমি তো আসলে জানি না যে আমার কোনটা তুমি আগে লিখছো কোনটা পরে লিখছো, তাই না? যে ধরো সিলেক্ট এটা অন হোয়ার, তুমি কি ইউজার নেম আগে দিছো না পাসওয়ার্ড আগে দিছো, এটা তো আমি জানি না। তখন আমি কি করলাম, দিয়ে এরকম বললাম ড্রপ, বা হচ্ছে দিয়ে ওই অর 1 = 1 দিয়ে এই চিহ্নটা দিয়ে দিলাম, তখন কি হবে, তার মানে বাকি এরপরের যেটুকু আছে ওইটুকু কিন্তু আর এক্সিকিউট হবে না। এখানে এখন কি, আগের কোয়েরিটা শেষ, একটা কোয়েরি কাজ করতেছে, এখানের পরে আরেকটা কোয়েরি দেখো, ওই টেবিলে যখন লিখতেছিলাম হোয়ার প্রোডাক্ট নেম ইকুয়ালস টু এটা দিয়ে আরেকটা কোয়েরি, দুইটা কোয়েরি কাজ করতেছে কিন্তু এখানে।
মানে আমি ইনপুটই দিছি হচ্ছে আরেকটা এসকিউএল কোয়েরি, ঠিক আছে? তখন কি হচ্ছে, সে ওই অংশটাও কাজ করতেছে। বা আমি যদি ড্রপ টেবিল না দিয়ে যদি ড্রপ ডাটাবেস দিই, তাহলে হচ্ছে কি পুরা ডাটাবেসে ডিলিট হয়ে যেতে পারে, বা পুরো টেবিলটাই ডিলিট হয়ে যেতে পারে। বুঝতে পারছো? এটা হচ্ছে মোর ম্যালিশিয়াস কোড। আচ্ছা, এরকম আরও অনেক ওয়ে আছে, যে বিভিন্ন ধরনের আমরা যে জিনিসগুলো জানি, বিভিন্ন টার্ম জানি ই কমার্স সাইটে, যেমন হচ্ছে এরকম ইনসার্শন করে দেওয়া, বিভিন্ন একটা ইনজেক্টেড করে কিছু ইনসার্ট করা, বা হচ্ছে কি জানি যে দেখবা যে ওরকম ডাটা মডিফাই করা, আপডেট করে দেওয়া। একটা ডাটা নর্মাল ছিল, একটা ধরো এক্সপেন্সিভ প্রোডাক্ট, এটাকে আমি এখন এমনভাবে আপ দিলাম, এটা এখন ডিসকাউন্টেড দেখাচ্ছে। হ্যাঁ, তো এগুলা হচ্ছে এই মানে এসকিউএল ইনজেকশনেরই কাজ, যে আমি এটা দিয়ে আমার যত রকম ক্রুড অপারেশন আছে সকল প্রকার ক্রুড অপারেশনই আমি কন্ডাক্ট করতে পারি চাইলে, করে দেন সেটাকে আমি এখন চেঞ্জ করে দিতে পারি। যে নট অনলি যে আমি শুধু ডাটাকে চুরি করতেছি বা ডাটাকে হচ্ছে নিয়ে দেখলাম তাই না, আমি ডাটার মডিফিকেশনও করতে পারতেছি। আচ্ছা, এবার দেখি এসকিউএল বা এসকিউএলআই অ্যাটাকগুলো কীরকম হয়, বিভিন্ন টাইপ। সো ইউজার ইনপুট দিয়ে হয়, এটা আমরা জানলাম কিভাবে হয়। অ্যাটাকার একটা এসকিউএল কমান্ড দেয়, যেটা হচ্ছে গেট, এইচটিটিপির গেট বা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে প্রসেস হয়। ঠিক ঠিক আছে, এটা হচ্ছে খুব কমনটা বললাম। আরও অনেক টাইপের আছে, যেমন কি সার্ভার ভ্যারিয়েবল। সার্ভার ভ্যারিয়েবল কি বলো তো? কেউ বলতে পারো সার্ভার ভ্যারিয়েবল কি জিনিস? আচ্ছা, দেখবো কিছু আমরা লগ রাখি, যেমন এইচটিটিপির হেডারগুলো বা নেটওয়ার্ক প্রোটোকল হেডার বা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থাকে, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে ধরো বিশেষ করে যেমন ধরো এই যে সেশন, কুকি, হ্যাঁ, বা এই যে এরকম পোস্ট বা আন্ডারস্কোর সার্ভার, এই ধরনের কিছু সার্ভার ভ্যারিয়েবল থাকে বা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল থাকে। সেগুলোর উপর মাধ্যমে কি করা যায় দেখো, সেগুলোর মাধ্যমে আমরা কি করি নর্মালি, ধরো লগ রাখি, হ্যাঁ, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্রাউজিং ট্রেন্ড বা ইত্যাদি জিনিসপত্রকে আমরা রাখি। তো সেগুলো কি হতে পারে আমার এই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে অ্যাটাক করে এই জিনিসগুলো কি হতে পারে, এক্সপ্লয়েট হতে পারে নর্মালি। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে কোনোভাবে ওই যে তোমার সেশনটাকে আমি চালু রেখে দিলাম, সেশনটা ক্লোজ করলাম না, তো এখন অন্য একজন ইউজার সেই সেশনটা হাইজ্যাক করলো। বা হচ্ছে কুকির ক্ষেত্রেও সেম, আমি তোমার কুকিগুলোকে স্টোর করে রাখলাম, হ্যাঁ, যে ধরো ব্রাউজারের সার্ভারের ভ্যারিয়েবলের মাধ্যমে, যে তুমি হয়তো লগ আউট করছো কিন্তু সিস্টেম থেকে তোমাকে লগ আউট আসলে আমি করতে দেই নাই, মানে লগ আউট তোমাকে আমি বের করে দিছি কিন্তু হচ্ছে কি সেশনটাকে ধরে রাখছি। তো সেক্ষেত্রে হচ্ছে কি করবে, ওই যে ওইভাবে তোমার ইলিগালি আমি তোমার গুলো দেখতে পারবো। আচ্ছা, আরেকটা আছে কি সেকেন্ড অর্ডার ইনজেকশন। কিরকম, যে সেকেন্ড অর্ডার ইনজেকশনটা কি হয়, যে একটা ইনকমপ্লিট প্রিভেনশন মেকানিজম অ্যাগেন্স্ট এসকিউএল ইনজেকশন অ্যাটাকস। হ্যাঁ, কীভাবে হয়, যেমন ধরো একটা ম্যালিশিয়াস ইউজার কী করে, সে হচ্ছে যেটা অলরেডি ডাটা আছে সেই ডাটার উপর একটা এসকিউএল ইনজেকশন বা একটা ট্রিগার বসায় রাখে। ঠিক আছে, তো যখন ধরো আমার টাইম হবে বা যখন ধরো একটা ওই অ্যাটাকটা ঘটবে, তখন সে কি করবে, কোনো ওই আমার এটা অনেকটা ধরো যে অনেকটা ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ের মতো, যে সে কি করবে, সে তোমার এমনিতে চুপচাপ বসে থাকবে, কোনোভাবে রান করবে না। যখনই ধরো একটা টাইম হবে বা যখনই ধরো এটার মধ্যে কেউ ক্লিক করবে, তখনই সে সিস্টেমটা অটোমেটিক্যালি রান করবে। বা ধরো যখন হচ্ছে এটার উপর আমি এমন একটা এসকিউএল ইনজেকশন লিখছি যেটা হয়তো আমার কোনো ডাটা নিয়ে আসতেছে না বা ড্রপ করতেছে না, কিছু করতেছে না, কিন্তু কি হবে যখন হচ্ছে ধরো আমার সিস্টেম থেকে যখন কিছু রান করবে, ফাইল রান করতেছে, তখন হচ্ছে ওই ওই ফাইলটা রান হবে। ধরো তোমাদের একটা এক্সাম্পল দেই, অনেক ক্ষেত্রে আছে যে
ধরো একটা ওই যে কি জানি নাম ছিল মাঝখানে এই ভাইরাসগুলার, যে এগুলো হচ্ছে তোমার একটা কিছু ফোল্ডার ক্রিয়েট করে রেখে দেয়। তুমি যদি ফোল্ডারে না ঢুকো তাহলে কিন্তু সেটা এক্সপ্লয়েট হয় না। এমনি তোমার কম্পিউটার সব ঠিকঠাক চলতেছে, কিন্তু কোনো একটা অ্যাপ্লিকেশনের কারণে বা কিছুর কারণে তোমার হচ্ছে এটা ওই যে এটাকে মনে হয় কি জানি বলছিলাম, নাম ছিল আমাদের বোম না কি জানি নাম ছিল একটা ওরকম, হ্যাঁ। তো যে হচ্ছে এমনিতে সে চুপচাপ বসে থাকবে, কোনো ফাংশন নাই। যখনই তুমি ফোল্ডারে ঢুকবা সাথে সাথে সেটা এক্সপ্লয়েট হবে, আদারওয়াইজ এটা এক্সপ্লয়েট হবে না। আচ্ছা, কুকি সেমভাবে বললাম, কুকি অ্যাটাকও হতে পারে। কুকিগুলাকে আমার যে কোনোভাবে এসকিউএল ইনজেকশন দিয়ে মডিফাই করে ফেলতে পারি, বা হচ্ছে কুকির কন্টেন্টকে আমি হাইজ্যাক করতে পারি। আর একটা আছে ফিজিক্যাল ইউজার ইনপুট, এইটা একটু ডিফারেন্ট। দেখো, ফিজিক্যাল ইউজার ইনপুট বলতে কীরকম, যেমন ধরো বারকোড, হ্যাঁ। তো আমি বারকোডের ভিতরেই কি করছি, এমন একটা কিছু লিখে দিচ্ছি যেটা হচ্ছে আমার সিস্টেম ক্র্যাশ করে দিবে। ধরো আমি যখন আমি একটা দোকানে গিয়ে বললাম এই যে আমি আপনাদের কাছে, ধরো তুমি দোকানে ইয়ে নিয়ে যাও, টুথপেস্ট নিয়ে যাও। টুথপেস্টগুলো যখন এন্ট্রি করে তখন কি করে সিস্টেম, তোরা বারকোড দিয়ে রাখে, হ্যাঁ। তো যখন এগুলো বিক্রি করতেছে তখন কি করে, স্ক্যান করতেছে বারকোড। তো এমন একটা বারকোডের মধ্যে আমি নিজস্ব একটা বারকোড জেনারেট করে রাখছি যেখানে একটা এরকম এসকিউএল ইনজেকশন আছে। তো যখনই সেটা স্ক্যান করলো সাথে সাথে কি হলো, সিস্টেম হ্যাং হয়ে গেল, বা ডাটাবেস তোমার ডিলিট হয়ে গেল, বা হচ্ছে অন্য কোনোভাবে তোমার এটার অ্যাটাক তৈরি হলো সিস্টেমে, বা ডাটাগুলা ক্র্যাশ করলো, অথবা হইতে পারে যে ডাটাগুলা কি বলে ব্রিচিং শুরু করে দিল একটা নির্দিষ্ট আইপিতে, যে একটা আইপির কাছে। যেমন একটা ইন্টারেস্টিং ইয়ে দেখছিলাম, যে ধরো একটা এরকম কোনো একটা মুভিতে মনে হয় যে থ্রেডটা হচ্ছে কেউ একজন হচ্ছে এরকম একটা ইয়া থেকে, মানে ম্যালিশিয়াস আইপি থেকে তোমার হচ্ছে সব ন্যাশনাল সিকিউরিটি, ন্যাশনাল ডাটাবেজের সব ডাটা সে ব্রিচ করে নিয়ে যাচ্ছে। তো যেহেতু সব ডাটা নিয়ে যাচ্ছে, এখন কোনোভাবে হচ্ছে তাকে ট্রেস করা যাচ্ছে না তার আইপিকে, সে নেটওয়ার্কে খুব বস, বুঝছো? তো এখন তাহলে কি কি করা যায়, কি করা যায়, ডাটা তো সব নিয়ে যাচ্ছে, প্রচুর ডাটা দেখতেছি আমি 80% 90% লগিং। তো তখন হচ্ছে একজন কি করে, ওখানে যে মানে সিকিউরিটি এক্সপার্ট থাকে, সে কি করছে, সে হচ্ছে ওখানে একটা ইটসেলফ একটা টাইম বোম সে বসায় দিচ্ছে। মানে কি, ওখানে কি করতেছে যে ওখানে আমি এমন একটা ফাইল পাঠিয়ে দিচ্ছি, যখনই হচ্ছে আমার এই ডাটাগুলোকে সে ওপেন করতে যাবে তখনই কি হবে, ওপেন করার সাথে সাথে সে কি করবে, আমি তো জানি আমার আইপি কোনটা, আমার ফিজিক্যাল অ্যাড্রেস কি, সে যখনই এটা এই ফাইলগুলোকে ওপেন করতে যাবে তখন হচ্ছে কি করবে, এ হচ্ছে ব্যাক ট্রিগার করে ওখান থেকে ডাটা রিমুভ করে আমার এখানে ডাটা পাঠিয়ে দিবে। মানে ধরো হচ্ছে আমার এ থেকে বিতে গেছিলো, বি নিয়ে গেছে, আমি বিকে কোনোভাবেই ট্রেস করতে পারতেছি না, বি এর আইপি, কিন্তু বি এর ওই মেশিনের মধ্যে আমি একটা ফাইল পাঠিয়ে দিছি, যে কি করবে, যখনই ফাইলটা ওপেন করবে তখনই হচ্ছে এর আইপিতে ডাটাগুলোকে ট্রান্সমিট করবে এবং ইয়ে বন্ধ করে দিবে, ওই বি এর ওখান থেকে সব ডাটাকে রিমুভ করে দিবে। বুঝতে পারছো? সো দের আর লটস অফ টেকনিক্স আর দেয়ার। আচ্ছা, কাউন্টার মেজার কী কী হতে পারে, একটা হচ্ছে যে ডিফেন্সিভ কোডিং, আরটা হচ্ছে ডিটেকশন। একটা হচ্ছে যে ধরো ম্যানুয়ালি ডিফেন্সিভ কোডিং প্র্যাকটিস, যে আমার যে ইনপুট টাইপগুলো আসবে সেগুলোকে আমি কোনো আদার কোনো স্পেশাল ডিজিট আছে কি না, কোনো কোটেশন আছে কি না বা কিছু, এগুলা চেক করা, হ্যাঁ। যেমন ধরো এগুলোর জন্য কিছু লাইব্রেরি ফাংশন আছে পিএসপিতে মনে হয়, এইচটিএমএল স্পেশাল কার্ডস, বা দেখবো মাইস্কিউএল রিয়েল স্কেপ স্ট্রিং, হ্যাঁ। এগুলা করলে কি হয়, যে ওটাকে তোমার ওখানে যাই থাকুক সেটাকে হচ্ছে অ্যাস্কি ভ্যালুতে নিয়ে সে কাজ করে। তো সে আসলে তখন ওগুলাকে ওইটাকে একটা স্ট্রিং হিসাবে সে মেজার করে, ওই সিঙ্গেল কোড থাকুক অ্যান্ড পার্সেন্ট থাকুক সেগুলাকে সে ওই রিমুভ করে দিয়ে, যেমন ধরো হচ্ছে তোমরা যখন গুগলে সার্চ করো, হ্যাঁ, গুগলে ধরো তুমি অনেক কিছু দিচ্ছ, অ্যান্ড পার্সেন্ট দিচ্ছ, কোটেশান দিচ্ছ, ওগুলা কিন্তু গুগল
ওভাবে সার্চ করে না, করে? খেয়াল করে দেখো, গুগলে অন্য অন্য কিছু দিয়ে সার্চ করে দেখো গুগল দেখায় কিনা, কীভাবে নেয়। সো ওভাবে করে তুমি করতে পারো, অথবা করতে পারো যে প্যারামিটারাইজড কোয়ারি ইনসারশন, যে এখন যেরকম যে একটা এই চিহ্ন দিয়ে যেই ভাবে যে আমরা প্যারামিটারাইজড করি, কোয়ারি বিল্ড করি যেটা, হুম, তো বা এসকিউএল ডম কোয়ারি বিল্ডিং প্রসেস, হ্যাঁ, যে কীভাবে কোয়ারি বিল্ডিং করা যায়, যে প্রিপেয়ার করা, এক্সিকিউট করা, এভাবে করে, মানে এগুলো হচ্ছে কি আমার কোডিং, ডিফেন্সিভ কোডিং। আর ডিটেকশন করার উপায় কি? কোড অ্যানালাইসিস, অ্যানোমালি ডিটেকশন, সিগনেচার বেস। সো তোমাদের কোড অ্যানালাইসিসের উপর একটা গ্রুপের প্রেজেন্টেশন হবে, আমি গ্রুপটা এখনও তোমাদের করে দিই নাই, করে দিব, দিয়ে হচ্ছে টপিকগুলো দিয়ে দিব, হ্যাঁ। সো তোমাদের বইয়ের রেফারেন্সও আছে, ওখান থেকে দেখে যে কোড অ্যানালাইসিস কীভাবে করে, যে কীভাবে কোড অ্যানালাইসিস করতে হয়, সেই কোড অ্যানালাইসিসের উপর একটা গ্রুপ প্রেজেন্টেশন দিবা, একদম একটা নিজের এরকম এক্সাম্পল কোড লিখে, কোডের কী কী জিনিস অ্যানালাইসিস করতে হয়, কোন কোন জিনিস থাকলে সেটাকে আমরা ভালনারেবল বলি, বা কি থাকলে, বা এটাকে কীভাবে হচ্ছে প্রিভেনশন করা যায়, এই জিনিসগুলাকে নিয়ে আর কি দেখাবো। আর অ্যানোমালি ডিটেকশন এটা আমাদের পরে আছে, যে কীভাবে আমরা অ্যানোমালি ডিটেক্ট করতে পারি, ঠিক আছে। সো এগুলো হচ্ছে এসকিউএল এর কাউন্টার মেজার। বুঝতে পারতেছি স্যার জিনিসগুলো, নাকি আমাদের এখনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে তাহলে হচ্ছে আমরা পরের পার্টে যাই, যে ডাটাবেস অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে। এবার আসি আমাদের, দেখো মেইন যে ডাটাবেস অ্যাক্সেস কন্ট্রোল, যেটা আমরা বলছিলাম, বারবার বলতেছিলাম, যে ডাটাবেজের যেখানে আমাদের ফিজিক্যাল ডাটাটা থাকবে, বা ফিজিক্যাল যে ডাটাবেস আছে সেটার অ্যাক্সেস কন্ট্রোল কিভাবে হবে। হ্যাঁ, এতক্ষণ তো আমরা বললাম ধরো বাহির থেকে, যে আমার অ্যাপ্লিকেশন এন্ডে আছে, বা নেটওয়ার্ক দিয়ে কেউ আমাকে এটাকে ইনজেক্ট করার চেষ্টা করতেছে, সেটাকে আমি দেখতেছিলাম। এখন আমি দেখব ডাটাবেজের অ্যাক্সেস। দেখো ডাটাবেজ যে ক্রুড অপারেশনগুলো আছে, কী কী আছে এখানে আমাদের? ক্রিয়েট, ইনসার্ট, ডিলিট, আপডেট, রিড, রাইট, বা আমার রাইট হতে পারে কোথায়? পুরা ডাটাবেজে, বা কোনো টেবিলে, বা কোনো সিলেক্টেড রোতে, বা কলামের উপর, হ্যাঁ, তো এগুলোর উপর হতে পারে। এবং দেখো কী কী ধরনের হতে পারে? সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, ওনারশিপ বেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিসেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে আমাদের কি হতে পারে, এই ডাটাবেজের অ্যাক্সেস কন্ট্রোল থাকতে পারে, বা অথেন্টিকেশন, অথরাইজেশন থাকতে পারে। এগুলা কীভাবে করি আমরা? এই যে দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে গ্র্যান্ট কমান্ড, একটা হচ্ছে রিভোক কমান্ড, ঠিক আছে। গ্র্যান্টের ভিতরে কি আছে? গ্র্যান্টের পরে আমরা কি দেই দেখো? প্রিভিলেজ বা রোল, ঠিক আছে। যে কি ধরনের, যে আমার এটা কি সিলেক্ট, নাকি হচ্ছে অন্য কিছু, বা ইনসার্ট। গ্র্যান্টের পরে যে প্রিভিলেজ বা রোল যেটা বলতেছি, সেটা হচ্ছে কি গ্র্যান্টের পর সিলেক্ট হতে পারে, বা ইনসার্ট হতে পারে, আপডেট হতে পারে, ঠিক আছে, এরকম কিছু হবে। এই যে এগুলো অ্যাক্সেস রাইটগুলো কি? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, রেফারেন্স, এগুলো। অন মানে কোথায়? কোনো একটা পার্টিকুলার টেবিলে। টু, টু এর পর কি আসবে? যে কাকে দিচ্ছি, কোন ইউজারকে দিচ্ছি, বা কোন রোলের উপর দিচ্ছি। হ্যাঁ, ধরো কিছু থাকে না যে ইউজার টাইপ, আমি কি এটা কি ইউজার টাইপে দিচ্ছি, নাকি কোনো একটা পার্টিকুলার ইউজারকে দিচ্ছি। দেখো আগের বার আমি কি বলছি, যে সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন, ওনারশিপ বেসড হতে পারে, ডিসেন্ট্রালাইজড হতে পারে। এখন ধরো আমি যেমন হতে পারে যে একটা রোল, পার্টিকুলার রোল, যেমন ধরো যারা হয়তো আমার এখানে সিস্টেম অ্যাডমিন, তাদেরকে আমি দিচ্ছি। হ্যাঁ, আইডেন্টিফাইড বাই, এটা হচ্ছে কি পাসওয়ার্ডটা আর কি, কি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
উইথ অপশন, উইথ গ্র্যান্ট অপশন, যে এটা হচ্ছে অ্যাডিশনাল। যেমন দেখো কি, গ্র্যান্ট সিলেক্ট অন এনি টেবিল টু ডিক্লেয়ার, মানে এই নামের একজনকে যে কোনোটার টেবিলের উপর সিলেক্ট করার পারমিশন দেওয়া হয়েছে। সেইমভাবে রিভোক করা মানে কি, যে কারো কাছ থেকে জিনিসটা কেড়ে নেওয়া। সেইমভাবে প্রিভিলেজ দিব আমি অন টেবিল ফ্রম দিয়ে রিভোক করব। সুতরাং তোমরা কি করবা, তোমাদের তো ধরো সবারই ল্যাপটপে এই MySQL অ্যাটলিস্ট ইনস্টল করা আছে। ওখানে গিয়ে কী করবা, ওখানে গিয়ে হচ্ছে তোমরা এই গ্র্যান্ড কমান্ড বা রিভোক কমান্ডগুলা লিখে দেখবা। বইয়ের মধ্যে আরও এক্সাম্পল আছে, এটা হচ্ছে প্রসেস। আমার এখানে দুইটা এক্সাম্পল আমি লিখে দিছি। এভাবে করে তোমাদের ওখানে যারা ইউজার আছে বা একটা ইউজার ক্রিয়েট করে তাকে গ্র্যান্ড কমান্ড দেওয়া, তাকে রিভোক করা, এই জিনিসগুলো করে দেখবা। তার মানে তোমার একটা ওখানে এই যখন কি বলে এক্সাম্পের ওখানে যাবা, তখন দেখবা এরকম গ্র্যান্ড বা রিভোক করার অপশন আছে। ঠিক আছে, আচ্ছা। আর এবার কি আছে, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। তো রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল তোমরা জানো, এখানে আমাদের যেমন মাইক্রোসফটের যে এসকিউএল সার্ভার MS SQL, সেখানে এরকম রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল দেওয়া আছে এবং খুবই চমৎকারভাবে। সো এটাকে আবার অন্য অন্য জায়গায় তোমরা আছে, যে যেমন ধরো ওই ডাটাবেস ওনার বা ডাটাবেস রিডার, রাইটার, অ্যাডমিন, এরকম কিছু অ্যাক্সেস কন্ট্রোলের ব্যাপার আছে, খুব সহজেই করা যায়। আমি তোমাদেরকে একটু দেখাবো ছোট্ট একটু এক্সাম্পল দিয়ে, আগে এই লেকচারটা শেষ করি, তারপর তোমাদের সাথে এটা শেয়ার করব যে একটা MySQL-এ কীভাবে করা যায়। আচ্ছা, এবার আসি হচ্ছে ইনফারেন্স। ইনফারেন্স বলতে কি বুঝি নর্মালি, আমি ইনডিরেক্ট ইনফরমেশন অ্যাক্সেস করতেছি। আমি অথরাইজড, আমি কি করতেছি, ধরো ইনফারেন্সের জিনিসটা কীরকম, যে হচ্ছে আমি 10 জায়গা থেকে 10টা ছোট ছোট জিনিস নিছি, নিয়ে একটা মিনিংফুল জিনিস তৈরি করে এবার আমি দেখাচ্ছি। আমি তৈরি করে ফেলছি, মানে ইনফার করছি যে আমার টুকটাক কিছু জিনিস ছিল, সেখান থেকে আমি নন সেন্সিটিভ ডাটা নিয়ে দেন হচ্ছে সেন্সিটিভ ডাটায় ইনফার করছি, মানে আনঅথরাইজড অ্যাক্সেস করতেছি। যেমন দেখাই কীরকম, ধরো হচ্ছে ইনফারেন্স কীরকম, আমার এখানে দুইটা জিনিস আছে, যে কোন পজিশনের স্যালারি কত আর কে কোন ডিপার্টমেন্টে আছে। এখান থেকে আমি কি করছি, এর দুইটা ভিউ ফাইল আছে, তোমরা কি দেখা যাচ্ছে, এখানে একটা ভিউ টেবিল করা আছে, এই মেইন টেবিল থেকে এখানে একটা করা আছে। এখান থেকে এখন আমি কি করলাম, এই দুইটা টেবিলকে কম্বাইন করে আমি নতুন একটা টেবিল বানায় ফেললাম, মানে ইনফার করলাম। ঠিক আছে, এই দুটো টেবিলকে মিলে আমি এখন একটা কি করলাম, নতুন একটা টেবিল তৈরি করলাম, যেটা আমার একটা মিনিংফুল জিনিস। যখন আমি দুটো টেবিলকে আলাদা জোড়া দিব, তখন দেখো আমি কিন্তু আসলে জানতেছি যে কোন ব্যক্তি কোন পজিশনে, স্যালারি কত, কোন ডিপার্টমেন্টে আছে। ঠিক আছে, আলাদা আলাদাভাবে কিন্তু দুইটা ভিউ ফাইল থেকে জানতে পারতেছিলাম না। আমি যখন দুইটা জানতে পারি, তখন কি আমি ওই যে উপরের ফাইলটাকেও ইনফার করতে পারি মেইন ফাইলটাতে। বুঝতে পারতেছি নাকি বুঝি না এখনো? এটা হচ্ছে ইনফারেন্সের এক্সাম্পল, যে ধরো আমি হচ্ছে তোমার সম্পর্কে টুকটাক 10টা ডিফারেন্ট তথ্য জানি। হ্যাঁ, যে ধরো আমি জানলাম যে তুমি কবে স্কুলে গেছিলা, তোমার প্রথম খেলার সাথী কে, তোমার প্রথম বন্ধুর নাম কি, তোমার প্রিয় টিচারের নাম কি, এরকম টুকটাক কিছু ইনফরমেশন জেনে সেখান থেকে আমি কি করলাম, ইনফার করে তোমার সেন্সিটিভ কিছু ডাটা রিট্রাইভ করলাম। বা ধরো যেরকম কী ছিল আগে আগে দেখা যেত, যেটা যখন 2 স্টেপ অথেন্টিকেশন আসে নাই তখনকার কথা বলতেছি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের আগে, তখন কী ছিল, এরকম কিছু পাসওয়ার্ডের হিন্ট বা ক্লু ছিল দিত,
যে তোমার পেট নেম বলো, মানে প্রিয় পেট, মানে পোষা প্রাণী, বা হচ্ছে অন্যান্য অনেক কিছু এরকম, বা তোমার প্রথম স্কুল কি ছিল, তোমার বাবার নামের শেষ কি বা মায়ের নামের শেষ কি, এরকম কিছু দিলে তোমার পাসওয়ার্ড রিট্রিভ করা যেত। তো এভাবে করে অনেকেই পাসওয়ার্ড হ্যাক করতো। এগুলো ছিল, এখন হয়তো এগুলো চেঞ্জ হয়েছে। হাউএভার আমাদের ডাটাবেস সিকিউরিটিতে ইনফারেন্স স্টিল একটা থ্রেট, এটাকে মিটিগেট করতে হয়। সো এটার জন্য কি, এটার জন্য বেসিক্যালি দুইটা অংশ আছে। স্যার হ্যাঁ, স্যার ইনফারেন্স জিনিসটা স্যার বুঝি নাই স্যার। ইনফারেন্স জিনিসটা হচ্ছে তোমার ধরো আমার এই যে মেইন টেবিলটা ছিল, হ্যাঁ, এমপ্লয়ি টেবিল, এখান থেকে ধরো কাজের জন্য আমি দুইটা ভাগ ভিউ টেবিল তৈরি করে নিছি। হ্যাঁ, সো ভিউ টেবিলগুলো হচ্ছে বাহিরের এন্ডে, মানে এই এন্ডে অ্যাক্সেসেবল নন সেন্সিটিভ ডাটা হিসাবে। এখান থেকে আমি অথরাইজ অ্যাক্সেস করতেছি। এখান থেকে এখন আমি দেখি কি করলাম, যে এই দুইটাকে ইনফার করে আমি একটা নতুন টেবিল তৈরি করলাম, মানে এই দুটো টেবিলকে জোড়া লাগায় আমি একটা নতুন টেবিল তৈরি করছি। ঠিক আছে, ধরো আমি কি বললাম, শুভ্র সম্পর্কে আমি দুই জায়গায় তথ্য জিজ্ঞেস করলাম, একটা কোথায়, একটা হচ্ছে শুভ্রর বাবার মার কাছ থেকে, একটা হচ্ছে শুভ্রর ক্লোজ বন্ধুদের কাছ থেকে। তা আমি যখন দুইটা শুভ্র সম্পর্কে দুইটা তথ্য, ধরো আমার দুই জায়গায় তো অথরাইজেশন আছে, হ্যাঁ, যে শুভ্রর বাবা মার সাথে আমি কথা বলতে পারি, শুভ্রর বন্ধুদের সাথে আমি কথা বলতে পারি অথরাইজড অ্যাক্সেসের মাধ্যমে। কথা বলে আমি কিছু তথ্য নিলাম, যেগুলো আদতে দেখে মনে হবে কি আমার নন সেন্সিটিভ ডাটা। এইটা দেখে আমি কি করলাম, এটাকে যখন আমি এগুলাকে জোড়া লাগালাম, তখন জোড়া লাগানোর পর দেখা গেল কি হয়তো এখান থেকে কিছু আমার শুভ্রর সেন্সিটিভ ডাটা তৈরি হলো, যার মাধ্যমে হয়তো ধরো আমি শুভ্রর কোনো একটা তথ্য আমি নিতে পারি, অথবা শুভ্রর কোনো একটা ধরো আমি শুভ্রর ব্যাংক অ্যাকাউন্টটা হ্যাক করে ফেললাম, বা আমি শুভ্রর হচ্ছে কি বলবো, অন্য কোনো একটা ডাটাকে আমি তার অ্যাক্সেস নিচ্ছি, এরকম একটা জিনিস হতে পারে। ঠিক আছে, যেটা হয়তো আমার এমনি দেখলে মনে হবে যে নন সেন্সিটিভ ডাটা, কিন্তু সেটা আমার সেন্সিটিভও হয়ে যেতে পারে কম্বাইন করে। এটাই হচ্ছে ইনফারেন্স। সো ইনফারেন্স ডিটেকশন করা যায় কীভাবে, একটা ডাটাবেস ডিজাইনের সময় কি হতে পারে, একটা অল্টার ডাটাবেস স্ট্রাকচার অর অ্যাক্সেস কন্ট্রোল। কীভাবে, যে আমার ডাটাবেসের স্ট্রাকচার, হ্যাঁ, যেমন দেখো এই যে ছবিটা ছিল এখানে, এটা কিন্তু খুব কমনভাবে ছিল, নেম, পজিশন, স্যালারি, ডিপার্টমেন্ট। ঠিক আছে, নেম, পজিশন, স্যালারি, ডিপার্টমেন্ট। এখন আমি যদি একইভাবে রাখি, যে নেমকে নেম, পজিশন, স্যালারি, এগুলো যদি রাখি, তখন কি হবে, আমার কিন্তু এই যে ইনফারেন্স ঘটতে পারে। কিন্তু আমি যদি ডিফারেন্টভাবে নিয়ে আসি, ভিন্ন নামে বা সিম্বলে বা স্ট্রাকচার চেঞ্জ করে, তখন কি হবে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনফারেন্সের। ঠিক আছে, আর বা হচ্ছে ধরো যে রোল বেস এক্সেস যেগুলো, সেগুলো যদি রাখি, তাহলে দেখা যাবে যে হয়তো তুমি ইনফার করলেও তুমি ওইটাকে আসলে অ্যাক্সেস করতে পারবে না। যেমন ধরো আমি এখানে যখন আছে, এই শুধুমাত্র একজনকে ধরো হচ্ছে এই সামিকে শুধুমাত্র এই টেবিলটার অ্যাক্সেস দিছি, এইটার অ্যাক্সেস দেওয়া নাই। তখন কি হবে, সে যদি ইনফারও করে কোনোভাবে, সে শুধু ভিউগুলোকে ইনফার করতে পারবে, কিন্তু করে এই জায়গা থেকে কোনো মডিফিকেশান বা কোনো কিছু করতে পারবে না, বা এই টেবিলটার স্ট্রাকচার সে বুঝতে পারবে না কোনোভাবে। আচ্ছা, আরেকটা আছে কি, ইনফারেন্স ডিটেকশন অ্যাট কোয়ারি টাইম। কিভাবে, যে যখন আমার কোয়ারি বিল্ড হচ্ছে, বা যখন যারা কোয়ারি করতেছে, তখন হচ্ছে ওই কোয়ারিগুলোকে রিজেক্ট করে দেওয়া বা কোয়ারিগুলো অল্টার করা। হ্যাঁ, যেমন ধরো কীরকম হয়, যখন ধরো দেখবা যে হচ্ছে ওই কি বলে, একই জায়গা থেকে যখন বারবার ধরো অনেক সময় তুমি এটা একটা জিনিস পাবা, যে ধরো একটা তুমি একটা মেশিন থেকে
বারবার 10-12টা আইডি দিয়ে তুমি কারো ফেসবুকে ঢোকার চেষ্টা করতেছো, 10-12 রকম আইডি দিয়ে পাসওয়ার্ডে, তখন কি করতেছে সে কিন্তু তোমাকে ব্যান করে দেয়, বা সে কি করে তোমাকে কিছু টাইমের জন্য স্টপ করে দেয়, বা ওই ওই আইপি থেকে আর কোনো রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করে না। বুঝতেছো? মানে তার মানে কি, সে হচ্ছে আসলে প্যাটার্ন, এবং বিশেষ করে যে ইনফারেন্স ডিটেকশনের জন্য কিন্তু অনেক অ্যালগোরিদম আছে, এবং স্টিল এটা একটা ধরো ক্লাসিক প্রবলেম, যেটা নিয়ে তোমরা ধরো যারা রিসার্চ করতে চাও তারা কাজ করতে পারো। হ্যাঁ, যে কিভাবে করে এটা এগুলো ডিটেকশন করা যায়, বা কত ভালো ওয়েতে ডিটেক্ট করা যায়, তার জন্য মডেল তৈরি করা, যে কত ইফেক্টিভ ওয়েতে আমি এটাকে দেখতে পারতেছি। তো এগুলো হচ্ছে আমার ইনফারেন্সের কাউন্টার মেজার। আচ্ছা, এবার একটু আসি যে অন্য ভিন্ন টাইপের কথা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস। হ্যাঁ, যেমন ধরো অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকে, যে বা তোমরা যে অ্যাগ্রিগেট ফাংশন দেখছো, অ্যাগ্রিগেট ফাংশন ওলা ডাটা থাকে। তো এগুলার কিছু প্রবলেম আছে। হ্যাঁ, তো যখন তুমি এগুলাতে ধরো এই যে এই বিশেষ করে অ্যাগ্রিগেশনগুলা অপারেশন করতে দিবা, তখন কিন্তু কি হয় অনেক সময়, ওই যেমন ধরো আমরা কি করতেছি, যে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতেছি, কাউন্ট দিয়ে হয়তো একটা কলামের নাম দিলাম, ওইটাই রেখে দিলাম, এলিয়াস করতেছি না। হুম, বা ধরো প্রপারলি নাম অল্টার করে দিচ্ছি না, বা স্ট্রাকচার চেঞ্জ করতেছি না, তখন কি হয়, ওই যে সেমভাবে ইনফারেন্স করতে পারে। এগুলো হয় কিসে, বিশেষ করে স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস যেগুলো থাকে, যেখানে ধরো হচ্ছে যে মোর অন নিউমেরিক ডাটা বা এই ধরনের জিনিসপত্র থাকে, সেগুলোতে এই টাইপের প্রবলেমগুলো বেশি হয়। ঠিক আছে? তো যেমন এখান থেকে একটা ধরো একটা লজিক্যাল ফর্মুলা জেনারেট করে যে কেউ চাইলে এখান থেকে অনেক কিছু তথ্য নিয়ে আসতে পারে। যেমন ধরো আহ, আমি যখন ইনফার করতেছি যে আমি দিলাম যে শুধু জেন্ডার মেলকে আছে, ওদেরকে নিয়ে আসলাম, অথবা মেজর সিএস বা ট্রিপলি কারা আছে ওদেরকে নিয়ে আসলাম, এভাবে করে করে আমি ডাটা ছোট করে নিয়ে আসতেছি। ইনফার করে কি করলাম, এভাবে করে ধরো আমি তোমাকে আইডেন্টিফাই করে ফেললাম সামহাও, একটা ব্যক্তিকে। এরপর হচ্ছে কি, আমি ওই ব্যক্তির অন্য টেবিলে বা অন্য কোনো কলামে, বা ধরো আমি এরপর ইনফার করার চেষ্টা করলাম যে তাহলে ইউজার নেম কী হবে, বা কলামগুলোকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। অথবা ধরো যখন আমি সাপোজ আমি এরকম কিছু যখন লজিক্যাল বা হোয়ার ক্লজ দিয়ে একটা বা দুইটা রো আমি কে আইডেন্টিফাই করতে পারবো, তখন কিন্তু আমি অন্য অন্য মানে এইটা দিয়ে হচ্ছে ধরো এটার আইডি বা লিঙ্ক দিয়ে আমি হচ্ছে কি করব, এটার এই ডাটাটার বা এই পার্টিকুলার একটা টাপলের আমি অন্যান্য অ্যাট্রিবিউটগুলোকেও অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? এগুলো হচ্ছে কি আমার স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেস সিকিউরিটি, বা স্ট্যাটিস্টিক্যাল ডাটাবেসের যেই অ্যাটাক বা চ্যালেঞ্জগুলো হয়। ঠিক আছে? এখানে কিছু আছে, এই যেখান থেকে ধরো তোমরা বুঝতে পারবা যে কীভাবে যে অ্যাট্রিবিউটগুলোকে ভ্যালু করে চেঞ্জ করে। যাই হোক, এইটা হচ্ছে সেই প্রোটেকশান, এটা তোমাদেরকে অলরেডি বলছি, তো এটা তোমরা দেখে নিও। এবার আসি হচ্ছে ডাটাবেস এনক্রিপশান। হ্যাঁ, যে আমাদের ডাটাবেসকে এখন আমরা এনক্রিপশান টেকনিক তো আমরা জানি, কিন্তু এখন হচ্ছে ডাটাবেসকে এনক্রিপ্ট করার জন্য আমাদের কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে দেখো যে এনক্রিপশান কি, তোমরা যখন করছো তখন দেখছো কি ডিক্রিপশান করা কিন্তু খুব টাফ। তার মানে আমি যদি ডাটাবেসকে এনক্রিপ্ট করি তখন কি হবে, আমার এটা প্রচুর ইনফ্লেক্সিবল হয়ে যাবে, মানে জিনিসটার ফ্লেক্সিবিলিটি কমে যাবে, ডাটাটা ইনএফিসিয়েন্ট হয়ে যাবে ডাটাবেসটা। হ্যাঁ, তখন আমার ফিল্ডগুলা বা রেকর্ড বা রোগুলা কিন্তু আমার
খুব ভালোভাবে থাকবে না বা আমার খুব ফ্লেক্সিবল থাকবে না, ডাটাগুলো রিট্রাইভ করাও খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। হ্যাঁ, বাট হাউএভার অনেক সময় আমাদের খুবই সেন্সিটিভ ডাটা বা তথ্যকে এনক্রিপ্ট করা লাগে। পদ্ধতিটা কি? দেখো, প্রথমে কি করতেছি আমি, যে একটা নর্মাল কোয়ারি করতেছে, হ্যাঁ, এনক্রিপশনটা একটা অরিজিনাল কোয়ারি করার পর সেটা কি হচ্ছে, আমার কোয়ারিটা ট্রান্সফর্ম হচ্ছে, এই কোয়ারি প্রসেসর থেকে ট্রান্সফর্ম হয়ে এক্সিকিউটরের কাছে যাচ্ছে, সেখান থেকে একটা এনক্রিপ্টেড রেজাল্ট আসতেছে। কীভাবে? এনক্রিপ্টেড ডাটাবেস থেকে। এখন তো তার মানে কি আছে এখানে, তোমাকে যখন না তুমি এনক্রিপশন করবা, তোমার এটার জন্য আরও একটা অংশ লাগবে, যে কিছু এমন কিছু মেটা ডাটা লাগবে যেখানে কোয়ারি প্রসেস হচ্ছে, যেই মেটা ডাটাগুলা আমার ডিক্রিপ্ট করতে পারে। মানে ধরো একটা প্যাটার্ন, যে আমার এনক্রিপশানে কি থাকে আসলে, ধরো যে তোমরা তো করছো, বাইনারি নাম্বার আসতেছে, এখন এই বাইনারি নাম্বারের প্যাটার্ন থেকে আমাকে আসলে বুঝতে হবে যে এটা কি ধরনের ডাটা আসতেছে, ঠিক আছে? বা আমি যে কোয়ারিটা করছি সেই কোয়ারিটা তো প্লেন ল্যাঙ্গুয়েজে করছি, আমার ডাটাটা তো আসছে কি এনক্রিপ্টেড। তার মানে এই ডাটার জন্য আমি কি ধরনের এনক্রিপশন ইউজ করছি, তার ডিক্রিপশন টেকনিকটা আমি এখানে ইউজ করব। তার মানে এই যে আমার মেটা ডাটা আছে এখানের, আর এই মেটা ডাটা, এই দুইটার মধ্যে একটা কম্বিনেশন থাকতে হবে। সো এই মেটা ডাটা দিয়ে আমি কি করছি, ডাটাটাকে এনক্রিপ্ট করতেছি। আমি এনক্রিপ্টেড অবস্থাটাই, এই এনক্রিপ্টেড ডাটাটাই আমি এখানে সেন্ড করতেছি, আর এইখানে এই মেটা ডাটা দিয়ে কি করতেছি, আমি সেই ডাটাকে ডিক্রিপ্ট করতেছি, করে দেন আমার রেজাল্টটা, আমার প্লেন টেক্সট রেজাল্টটা আমার এন্ড ইউজারের কাছে পাঠাচ্ছি। তার মানে কি, ধরো আমি এটা করছি কারণ যেন এই যে আমার মাঝের যে জায়গা আছে এখানে যেন আমার কোনোভাবে ডাটাটা লিক না হয়, অথবা আমার ডাটাবেজে যদি কেউ ইলিগাল অ্যাক্সেসও করতে পারে, হ্যাঁ, ধরো কেউ এই জিনিসটাকে সে হ্যাক করছে, কিন্তু এটা করে সে বুঝবে না, কারণ কি এখানে সব ধরো 1 0 1 1 0 এরকম ফরম্যাটে আছে, সে তো আসলে বুঝবে না জিনিসটা কি আছে, সুতরাং সে আসলে এটা নিয়েও খুব একটা সুবিধা করতে পারবে না। এটা হচ্ছে ডাটাবেস এনক্রিপশন। যেমন একটা এক্সাম্পল দিই, দেখো, যেমন যে এই টেবিলটার জায়গায় আমি কি করতেছি, এর বদলে কিছু আমি ইআইডি ভ্যালুগুলোর জায়গায় আমি কি করছি, কিছু পার্টিশন ম্যাপিং করছি, হ্যাঁ, এরকমভাবে কিছু ম্যাপিং করে আমি ডাটাগুলোকে রেখে দিছি। যেমন দেখো যে ইআইডি, ইনেম, স্যালারি, অ্যাড্রেস, দেখো 1 10 3 7 4, এগুলো কিন্তু মানে বোঝা যাচ্ছে না। তার মানে কি এই 1 200 এই জায়গায় ম্যাপিং করা আছে, হ্যাঁ, 201 400 এই জায়গায় ম্যাপিং করা আছে, ঠিক আছে? এই যে বড় একটা নাম্বার আছে এখানের অনুযায়ী সে এই নাম্বারটাকে ডিক্রিপ্ট করে এখান থেকে বুঝবে যে আসলে কোন জায়গায় ডাটা রাখা আছে, বা এটা কি ডাটা রাখা আছে, বা হইতে পারে পজিশন থেকে সে বের করার চেষ্টা করতেছে কিভাবে রাখা আছে। সো এগুলা অনেকগুলা ওয়ে হতে পারে, যার মাধ্যমে ধরো এই ইন্ডেক্স থেকে, এনক্রিপ্টার ইন্ডেক্স থেকে সে আসলে ডাটাটা বোঝার চেষ্টা করবে ডাটাটা কি আছে। এটা হচ্ছে তোমার ধরো ফিজিক্যাল টেবিল স্ট্রাকচার। তাহলে কি হবে, যে আমার এই টেবিলটাকে দেখবে বা হ্যাক করবে, সে আসলে কিন্তু দেখে বুঝবে না, হ্যাঁ হ্যাঁ এটা কী জিনিস, কিছু নাম্বার আনা দেখতেছে, আমি তো আসলে কিছুই বুঝতেছি না এখানে কে কোনটা কি, হ্যাঁ, ওগুলো না বুঝতে পারবে না, সুতরাং হচ্ছে সে ওইটাকে নিয়ে আর খুব বেশি আগাইতে পারবে না। বোঝা গেছে? এই হচ্ছে ধরো মোটামুটি আমাদের ডাটাবেস সিকিউরিটির গল্প, যেভাবে আমরা এনক্রিপশন করলাম বা দেখলাম কীভাবে এসকিউএল ইনজেকশন করতে হয়, রিলেশনাল ডাটাবেসে ভিউ টেবিলের গুরুত্ব, ভিউ ফাইল কীভাবে তৈরি করে, বা এটার কী কাজ, রোল বেসড অ্যাক্সেসগুলো কী, কীভাবে